আমি যেটা লক্ষ্য করেছি, এটা কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রে বা গণমাধ্যমের ক্ষেত্রে এটা কিন্তু দর্শক শ্রোতার রীতিমতন সাইকোলজি নিয়ে খেলা। শুধুমাত্র তাদের কোনো একটা শব্দ বা কোনো একটা ছবির জালের মধ্যে ফেলে আকৃষ্ট করে এনে কোনো একটা জিনিস গছিয়ে দেওয়াটা কিন্তু বিজ্ঞাপন নয়, বিজ্ঞাপনটা একটা শিল্প। অ্যাডভার্টাইজিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি কিংবা যে কোনো ক্রিয়েটিভ প্রোডাকশনসের প্রাণ ভোমরা কারা জানেন? তারা হলো ক্রিয়েটিভ মাইন্ডস বা ক্রিয়েটিভ ব্রেনস। সেই সমস্ত ক্রিয়েটিভ মাইন্ডস বা ব্রেনসের মধ্যে আমাদের সঙ্গে এক অন্যতম ক্রিয়েটিভ মাইন্ডকে পেয়ে গেছি, প্রধীরঞ্জন সেনগুপ্ত। অ্যাকচুয়ালি আমার মনে হয় এই ধরনের ক্রিয়েটিভ মাইন্ডস বা ক্রিয়েটিভ ব্রেনসের জন্যই স্টার্টআপ থেকে বিগ টিকেট এন্টারপ্রাইজ ব্র্যান্ড তাদের ব্র্যান্ড বা তাদের প্রোডাক্টকে শুধুমাত্র ভিজিবিলিটি বা রেকগনিশনের পরেও আজকের তারিখে অডিয়েন্সের সাথে মনের সাথে কানেক্ট করার জন্য যে মিডিয়ামটা লাগে সেটা সেই তুখোর কলমের জন্য হয়, সেই তুখোর ক্যাচ লাইন বা ট্যাগ লাইনের জন্য হয়। সেই রকমই একজন তুখোর ব্রেন ক্রিয়েটিভ মাস্টার মাইন্ডের সাথেই আজকে আমরা আড্ডা মারবো, যেখান থেকে আমাদের উঠে আসবে ডিজিটাল এজেন্সি কিভাবে কাজ করে, ডিজিটাল এজেন্সিতে অপরচুনিটি কিরম আছে, তোমার মধ্যে কি ধরনের ট্যালেন্ট থাকলে পরে আগামী দিনে গিয়ে তুমি ওখানে পৌঁছানোর স্বপ্ন দেখতে পারো। আর ডিজিটাল এজেন্সিতে তুমি যদি থাকো, প্রধীরঞ্জনের মতন একজন অভিজ্ঞ ক্রিয়েটিভ ভিজুয়ালাইজার, তার অভিজ্ঞতা থেকে আসা বিভিন্ন ফ্রেমস গুলো আমাদের সাহায্য করবে আমাদের এই পথ চলাটাকে আরেকটু মসৃণ করে দেওয়া। আর বেশি কথা বলবো না, কারণ ওর সম্বন্ধে ইন্ট্রোডাকশন যতই দেব মনে হবে কম। তাই ওভার টু ইউ প্রদীপ, দ্য স্টেজ ইজ ইয়ার্স। থ্যাংক ইউ অভিরূপ ফর দ্য লাভলি ইন্ট্রোডাকশন, আর আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আই ডোন্ট নো রিয়েলি যে আমি এতখানি সুন্দর ইন্ট্রোডাকশন রিজার্ভ করি কিনা, হয়তো করি না, কিন্তু যাই হোক, শুনতেও ভালো লাগলো। কিন্তু সত্যি কথা বলতে আমাদের জীবনটা তো পুরোটা একটা কোয়েস্ট, তার মধ্যে দিয়ে আমাদের সবসময় যেতে হয়। কি যে খুঁজছি, কেন যে খুঁজছি, হয়তো পুরোটা জানা হয় না। কারুর আমি দেখেছি খুব সুন্দরভাবে লাইফে একটা গোল সেট থাকে, একদম মাপ অনুযায়ী সেই রকম গোলের কাছাকাছি যেতে পারে, গিয়ে আবার যা টার্গেট সেটা ফুলফিল করে অ্যাচিভমেন্টের যে আনন্দটা সেটা উপভোগ করতে পারে। কিন্তু সবার ক্ষেত্রে সবসময় সেটা হয় না। অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন কি খুঁজছি, কেন খুঁজছি, আদৌ কি খুঁজে পাবো, আর আমি আসলে কি চাইছি সেটার মধ্যে ঘুরতে হয়। এটা কিন্তু কনফিউশন দিয়ে কোটানকোট ডিফাইন করা যাবে না, এটা একটা সিচুয়েশন, একটা অবস্থা। আমার নাম প্রধীরঞ্জন সেনগুপ্ত। আমি হচ্ছে এমন একটা যৌগ যে তরল, কঠিন, গ্যাসিয়াস এবং আরো না জানি কি কি স্টেটে একসাথে থাকি। আমাদের পেশাগত কারণে আমাদের প্রত্যেক মুহূর্তে এমন এমন পরিস্থিতির মধ্যে পড়তে হয় যে কখন খাচ্ছি, কখন ঘুমোচ্ছি, বা কখন অভিরূপ খুব ভালো করে জানি সেটা, কখন কি করছি সেটা ঠিক বুঝে ওঠা যায় না। এবং সেটা আরো নিউ নর্মাল হওয়ার পর থেকে হয়েছে, কারণ ওয়ার্ক ফ্রম হোম কালচারটা চালু হওয়ার পর থেকে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। এবং আমরা ভেবেছিলাম বাড়ি থেকে কাজ করব, যাতায়াতের ঝামেলা নেই, কিন্তু সেটা পরবর্তীকালে মিথ্যে প্রমাণিত হয়েছে। 24 ঘন্টা 24/7 কাজের একটা এমন স্কেডিউল তৈরি হয়েছে, এটা বেশ চ্যালেঞ্জিং। তো যাই হোক, আমি ছোট্ট করে বলি, আমার সম্পর্কে বলার খুব বেশি কিছু নেই, তবুও আমি বর্তমানে একটি ডিজিটাল অ্যাডভার্টাইজিং এজেন্সিতে চাকরি করি। আমার কাজটা লেখার এবং ভিজুয়ালাইজ করার। খুব একটা ডেজিগনেশন দিয়ে দেখেছি কাজ হয় না। এগুলো অ্যাকচুয়ালি সরকারি অফিস বা বেসরকারি অফিসে খুব প্রয়োজন হয়, যে সিনিয়র, জুনিয়র, মেড, ইন্টার্ন, এগুলো। আমি প্র্যাকটিক্যালি যেটা দেখেছি যে সবাইকে সবকিছু করতে হয় ফাইনালি, আর অনেক সিনিয়র হয়েও সামান্য জুনিয়র যে যোগ্যতা রাখে তার ধারে কাছে আসা যায় না। আর কম অভিজ্ঞতা সম্পন্ন মানুষও অনেক কিছু করে দেখানোর ক্ষমতা রাখে, সেটাও দেখেছি। আমি এটুকু বলতে পারি, আমার কাজ লেখার এবং ভিজুয়ালাইজ করার। সাথে যেহেতু বিজ্ঞাপনের জগৎ, ডিজিটাল অ্যাডভার্টাইজিং এর একটা কথা আছে, যদিও আমি গণমাধ্যম নিয়ে পড়াশোনা করার সুযোগ পাইনি। আমি সায়েন্স নিয়ে পড়েছিলাম স্কুল কলেজে, মাস্টার ডিগ্রিতেও তাই। কিন্তু বিজ্ঞাপনে কাজ করার যে আগ্রহটা,
ওটা মাঝপথেই কোথাও তৈরি হয়েছে যখন আমি কলেজে ঢুকি বা স্কুল ছাড়ি ওই সময় হয়তো। তখন আমি গণমাধ্যমে দেখেছি, গণমাধ্যমের একটা জায়গায় হয়তো আছে যে ইউ হ্যাভ টু নো সামথিং অ্যাবাউট এভরিথিং। যদি এমন কোনো মাধ্যমে কাজ করতে হয় যেটায় তুমি ম্যাসের সঙ্গে কমিউনিকেট করছো, অনেক অনেক মানুষের সঙ্গে কমিউনিকেট করার সময় বিভিন্ন ধরনের টুল আমরা ব্যবহার করি, বিভিন্ন পন্থা আছে, তার মধ্যে এই ডিজিটাল অ্যাডভার্টাইজিংও তো একটা। তো যে কোনো অ্যাডভার্টাইজিংই আমি দেখেছি সমস্ত বিষয় সম্পর্কে অল্প কিছু হলেও যদি জেনে রাখা যায়, এটা খুব নিয়ম করে গীতা পাঠের মতন জানা আমি বলছি না, কাজ করতে গেলে ওই ফ্লোতে ভাসতে ভাসতেই দেখেছি হয়ে যায়, হলে একটু সুবিধে হয়। মানে আমি একদম যদি বুদ্ধিস্ট তন্ত্র নিয়ে কথা বলি, বুদ্ধিস্ট তন্ত্র সম্পর্কে আলাদা হয়তো খুব কিছু জানাজানির ব্যাপার নেই, কিন্তু বুদ্ধিস্ট তন্ত্র আমাদের তারাপীঠের তন্ত্র সাধনার চেয়ে যে একটু আলাদা, একটু যে আলাদা, কোথায় আলাদা না জানলেও একটু যে আলাদা, এই আলাদার টুকু জানা বা এইটুকু বোঝা এনাফ আমার মনে হয়। আমি একটা এক্সাম্পল দিলাম, এটা একটু চিন্তা করলে বোঝা যাবে। তো যাই হোক, আপাতত আমি একজন ডিজিটাল অ্যাডভার্টাইজ এজেন্সির কর্মী, আর আমার অনেক কিছু ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে, নাটক ভালো লাগে, ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনতে ভালো লাগে, আমার ঘুরতে বেড়াতে ভালো লাগে, যেমন সবার আর পাঁচটা মানুষের যা যা ভালো লাগে, যেগুলো ভালো লাগার জন্য মানুষ কোনো একটা শিল্পকে বেছে নেয় বা ভালোবাসতে শুরু করে, সেই কারণে আমার এরকম বহু জিনিস আছে যেগুলো আমার ভালো লাগে। তোর একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি নোট করলাম, যেখানে তুই ডিফারেন্সিয়েট করলি যে বোঝা এবং জানা। অ্যাডভার্টাইজিং মিডিয়াতে কমিউনিকেশনকে যদি আমি ব্রডলি দুভাগে ভাগ করি, একটা হয় লেয়ার্ড কমিউনিকেশন আর একটা স্ট্রেট কমিউনিকেশন। আমাদের জুনিয়র বন্ধুরা যারা ডিজিটাল কমিউনিকেশন বা এজেন্সি লাইফে যেতে চাইছে, তাদের এই প্রশ্নটা খুব কমন থাকে যে অনেক কমিউনিকেশনই বোঝা যায় না, আবার অনেক কমিউনিকেশন খুব সহজ সকলের জন্য, তাই অনেকে অ্যাডাপ্ট করতে পারে। তো এখানে তোর ভিউ কি আছে? ক্রিয়েটিভ কমিউনিকেশন এমন একটা কমিউনিকেশন, ক্রিয়েটিভ শব্দের মধ্যেই আছে, ক্রিয়েটিভ মানুষ সবাই হন না এমনটা প্রচারিত, এবং এমনটা খানিকটা সত্য। সবাই তো ক্রিয়েটিভ মানুষ হন না। ক্রিয়েটিভ মানুষ ইন দ্য সেন্স যারা সৃষ্টি করতে পারেন, সবাই তো সৃষ্টি করতে পারেন না সেই অর্থে। তো সে কারণে তাদের সংখ্যা যদি আমি কম ধরে নিই, মানে তুলনামূলকভাবে আর পাঁচজন আমাদের মতন সাধারণ মানুষের চেয়ে, তাহলে বলতে হবে ক্রিয়েটিভিটি বা খুব ক্রিয়েটিভ কমিউনিকেশন বোঝার সংখ্যাটাও কিন্তু একটু কমে আসছে। সেই রুচি, সেই ক্ষমতা, সেইটাকে চেরিশ করার মতন দর্শক বা শ্রোতা, তাদের সংখ্যাটা কিন্তু একটু কমে আসছে। আর জেনারেল কমিউনিকেশন, সেটা আমরা আমাদের কথা ধরতে পারি, যারা আমরা সাধারণ একদম ডিরেক্ট কথাবার্তা বুঝি তাদের কথা। এখন ব্যাপার হচ্ছে, আমি যদি কমিউনিকেশন, যে কোনো একটা অ্যাডভার্টাইজিং এর ওভারঅল একটা কমিউনিকেশন, সেটাকে খুব ক্রিয়েটিভ করে দিই, সেটা তাহলে একদম সিলেক্টিভ কিছু মানুষজনের জন্য হচ্ছে, যাদের সংখ্যাটা কিন্তু ক্রমান্বয়ে কম। এটা একটা অনুপাত আছে। আমি যত ক্রিয়েটিভিটিটা বাড়াবো কমিউনিকেশনের মধ্যে, যত চিন্তার জায়গাটা বাড়াবো, যত দর্শককে জায়গা দেব, যে দর্শক বা যিনি কমিউনিকেশনটি দেখছেন তিনি বুঝে নেবেন এর অন্তর্নিহিত অর্থ, ইনার মিনিং, এদিকে দর্শক এবং শ্রোতার সংখ্যাটা ধীরে 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 ছোট হবে। আর আমি যদি একটা জেনারেল কমিউনিকেশন রাখি, যে কমিউনিকেশনটায় সকলের জন্য, যেমন ভার্চুয়াল যে অনলাইন শপিং প্ল্যাটফর্মস গুলো করে থাকে, সবার জন্য কমিউনিকেশন করে। কিছু ভার্চুয়াল যে ফুড, অনলাইন ফুড যে যে সংস্থাগুলো সেল করে, তারা যেরকম করে, এগুলো সবার জন্য। আবার আমি উদাহরণ দিয়ে বলি, আজকে কিছু কিছু কমিউনিকেশন হয়, যে কমিউনিকেশনগুলো বিখ্যাত বিজ্ঞাপন সংস্থাগুলো করে, যেমন অগিলভি করে, যেমন জেডব্লিউটি করে, সাচি অ্যান্ড সাচি করে, মুদ্রা করে, আরো অন্যান্য এজেন্সিগুলো থেকে যে ধরনের কমিউনিকেশনগুলো বেরোয়, এমন কিছু কিছু কোম্পানি আছে যাদের কমিউনিকেশনের মধ্যে ক্রিয়েটিভিটিটা তারা বেশি দেখান। তাদের দর্শকের সংখ্যা কম কিন্তু আমি বলবো না, কিন্তু একটা সিলেক্টিভ। আর এটা মাথায় রাখতে হবে, দীর্ঘদিন ধরে এই রুচি সম্পন্ন দর্শকরাই আকৃষ্ট হয়েছে এই ধরনের কমিউনিকেশনের উপরে, তার জন্য একটা বিরাট বড় পুল অফ অডিয়েন্স তৈরি হয়েছে। তো একদম বটম লাইন যদি বলা যায়, দু ধরনের কমিউনিকেশন, দু ধরনের অডিয়েন্সের জন্য। ক্রিয়েটিভ কমিউনিকেশনের আলাদা কিছু ফ্লেভার আছে, কিছু চার্ম আছে, তার দর্শকরা একদম আলাদা। আর
জেনারেল কমিউনিকেশনের দর্শকরা বা শ্রোতারা যাদের কাছে কমিউনিকেশনটা যাচ্ছে, তাদের নোশন, তাদের আশা করার যে মাত্রাগুলো, তারা যা চায় সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমি যদি খুব বেশি ক্রিয়েটিভিটি কোনো একটা এমন বিজ্ঞাপনে ঢুকিয়ে দিই যেটা সাধারণ দর্শকের জন্য, তারা এসে জিনিসটা দেখে কিনবেন, নাও কাজ করতে পারে, তারা বুঝতে নাও পারেন, তারা গ্রহণ নাও করতে পারেন, তারা বলতে পারেন আমাকে সোজা করে বললেই তো হয়, এটা আমাকে কিনতে হবে, আমি এত সব কায়দা কানুন দেখবো কেন। আবার এমন কিছু সংস্থা আছে, তাদের বিজ্ঞাপন যদি একদম নর্মালি বলা যায় যে আপনি আসুন, আপনি এটা কিনুন, এতে আপনার লাভ হবে আর্থিক দিক থেকেও, এবং আপনি যা আপনার যা পারপাস সেটাও ফুলফিল হবে। তখন এমন কিছু দর্শকের সেকশনস থাকতে পারে, তারা বলতে পারেন যে এত ডিরেক্টলি তো তাহলে তো আর 5টা কোম্পানিতেই আমরা যাব, আমরা এখানে আসবো কেন, এদের বিজ্ঞাপনেও আমরা সেটা দেখবো। সেটা কিন্তু আমাদের সাবকনশিয়াসে অলরেডি তৈরি হয়ে গেছে। এই সাবকনশিয়াস, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, বিশেষ করে অ্যাডভার্টাইজিং এ। সাবকনশিয়াসে কি আমি চলছে কোনো ইন্ট্রোডাকশনই একজন দর্শক বললাম বা কোনো যে একজন শ্রোতার। ক্রিয়েটিভ মাইন্ডরা অনেক কমিউনিকেশনে হয়, যারা শুধুমাত্র কিছু দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করে না, তাদেরকে মানে হৃদয়ের এই জায়গাটা ছুঁয়ে দেয় এবং তার সেটা চিরন্তন থাকে, সেই ব্র্যান্ড পজিশনিংটা তাদের হৃদয়তে চিরন্তন থাকে। অ্যাকচুয়ালি আমি যেটা লক্ষ্য করেছি, এটা কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রে বা গণমাধ্যমের ক্ষেত্রে এটা কিন্তু দর্শক শ্রোতার রীতিমতন সাইকোলজি নিয়ে খেলা। শুধুমাত্র তাদের কোনো একটা শব্দ বা কোনো একটা ছবির জালের মধ্যে ফেলে আকৃষ্ট করে এনে কোনো একটা জিনিস গছিয়ে দেওয়াটা কিন্তু বিজ্ঞাপন নয়। বিজ্ঞাপনটা একটা শিল্প। আমরা যদি একটু খোঁজ নিই, আমরা দেখতে পাবো, তুই যে এই বললি যে ক্রিয়েটিভ কমিউনিকেশন আর একটা জেনারেল কমিউনিকেশন ডিফারেন্স কোথায়, কিভাবে তার অ্যাপ্লিকেশন কোনটা করলে ভালো হয়, আরওআই কোনটায় বেশি হবে, এটা কিন্তু ক্লায়েন্টের উপর নির্ভর করে। সোজা কথায়, ক্লায়েন্ট কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তার পজিশনিং কি, তারা কি চাইছেন, তাদের শ্রোতারা রেডি, যদি শ্রোতা থাকে তাদের সেই রেডি শ্রোতাদের রুচি কেমন। যে কারণে আমরা যে কোনো একটা বিজ্ঞাপন সংস্থায় কোনো একটা ক্লায়েন্টের কাজে হাত দেওয়ার আগে পার্সোনাল রিসার্চ করে নিই, তুই জানিস তো। তাহলে একটা ব্যক্তি মানুষের ক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে তাদের রুচি কি হতে পারে। তাহলে আমার কমিউনিকেশনের মোড়টা কোন দিকে যাবে, আমি স্টিয়ারিংটা কোন দিকে ঘোরাবো, ক্লাচটা কতখানি চেপে আমি কোন গিয়ারটা ফেলে ধীরে 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 ক্লাচটা ছাড়বো, সেটা কিন্তু বোঝা যায়। আর আমি আরেকবার তোকে একটু মনে করিয়ে দিই, তুই যখন বললি বোরোলিনের কথা, আমাদের বহু বহু বিজ্ঞাপনের স্টলওয়ার্ডসরা, যেমন ঋতুপর্ণ ঘোষ, জ্যোতির্ময় চ্যাটার্জি, অঞ্জন দত্ত, দীপঙ্কর দে, সর্বোপরি সত্যজিৎ রায়, তারা তো প্রত্যেকেই, এবং আরেকজনের নাম আমি ভুলে যাচ্ছি, সরি, বরুণ চন্দ্র, প্রত্যেকে অভিনয় শিল্পের সঙ্গে জড়িয়েছিলেন। কোথাও না কোথাও চলচ্চিত্র নির্মাণ, অভিনয় শিল্প, তারা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তাদের শুরু হয়েছিল চাকরি, যতদূর আমি জানি, বিজ্ঞাপন সংস্থাতেই। তো বিজ্ঞাপন সংস্থায় কিন্তু প্রচন্ড ক্রিয়েটিভিটির দরকার হয়। আমি ঋতুপর্ণ ঘোষের উদাহরণ দিয়েই বলি, আজকে যদি ঋতুপর্ণ ঘোষ কাজ করতেন, বর্তমানে যদি সত্যজিৎ রায় কাজ করতেন বিজ্ঞাপন সংস্থায়, তাদের কিন্তু ডিজিটালি কাজ করতে হতো। তারা কিন্তু ম্যানুয়ালি, আগেকার দিনে যেভাবে গ্রাফিক ডিজাইনিং হতো, যেভাবে কাজ হতো, ব্লক যেভাবে তৈরি হতো, সেভাবে কিন্তু আজকে হতো না। আজকে হলে তাদের ডিজিটাল মিডিয়ামের জন্যই কাজ করতে হতো। সেক্ষেত্রে আমার মাঝে মাঝে তো মনে হয় তারা কিভাবে অ্যাডাপ্ট তো অবশ্যই করে নিতেন অসাধারণ ভাবে, কিন্তু কাজগুলো কেমন ভাবে তারা করতেন, তারপরে ভেবে আমার মনে হয় যে কাজগুলো কিন্তু খুব বেশি পাল্টাতো না, বরঞ্চ আরো ফ্লারিশ করতো। কারণ আমার মনে হয় মিডিয়ামটা সবসময় বড় কথা তা নয়, ভেতরের যে শিল্পটা, ওইটা সম্পূর্ণভাবে বিজ্ঞাপনের জগতের মধ্যে দিয়ে কিন্তু দিয়ে দেওয়া যায়। কোনো একজন শিল্পী তার শিল্প সত্তাটাকে কিন্তু চাইলে ছোট বড় করাটা হচ্ছে একটা, আমরা একটা অন্য ডাইমেনশন পেতে পারবো একদম। কারণ এটা ডাইমেনশনে না কোনো লিমিট নেই, মানে এটার কোনো বাউন্ডারি নেই যে ডাইমেনশন কোথায় গিয়ে থামবে। কারণ আজকের তারিখে এখন নতুন প্রজন্মেও বিভিন্ন ডাইরেকশনে যে ডাইমেনশনটা অ্যাড করছে প্রতিনিয়ত, সেটা কিন্তু আমাদের সেই ব্যান্ডউইডথটাকে কিন্তু ক্রমশই সেটা কিন্তু বেড়ে চলেছে। যেখান থেকে তুই ভিডিওগ্রাফি, গ্রাফিক ডিজাইনিং যে জায়গা থেকে তুই বিলং করিস, সেখানেই একটা বিপ্লব তৈরি হয়েছে ডিজিটাল আসার পরে। কিন্তু আমি যদি খুব মাইক্রোস্কোপিক জায়গা থেকে দেখি, তাহলে দেখবো, বা আমার মনে হয়, প্রতিভা বা ট্যালেন্ট, শিল্প, সেই শিল্পকে ঠিক করে প্লেস করার যে একটা জায়গা, এটা তখনও যা ছিল এখনো তাই আছে। এখন টুলস বেড়েছে, অপশনস বেড়েছে, কিন্তু নিজের মাথায় মিডিয়াম বদলে গেছে। কিন্তু আমি যদি ছবি আঁকতে জানি, আমি যদি গান গাইতে জানি,
তাহলে কোথাও একটা কিন্তু সেটা মিডিয়াম চেঞ্জ করলেও রিফ্লেক্টেড হয়। আর এটাই তো অ্যাডাপ্টেশন, যেটা যুগে যুগে সবাইকে করে আসতে হয়েছে। তাতে কিন্তু এক্স্যাক্টলি, সম্ভব হয়, যারা এক্স্যাক্টলি, কাজ করেন তারা কিন্তু করতে পারেন। একদম একদম। তুই খুব সহজে, খুব সাবলীল ভাবে এবং খুব স্বল্প কথায় এত সুন্দরভাবে বোঝালি, এতে আমার ছোট ছোট দর্শকেরা এতে উপকৃত হবে আমি জানি। কিন্তু এর সাথেই আমি তোকে অনুরোধ করব, তুই যদি আমাদের ছোট ছোট দর্শক যারা কিনা ডিজিটাল এজেন্সি মার্কেটিং ফিল্ডে, ক্রিয়েটিভ ফিল্ডে আগামী দিনে পা রাখতে চলেছে পোস্ট কোভিড, তাদের জন্য খুব ক্রিস্প একটা সাজেশন যদি তুই দিস, পরবর্তীকালে তারা তোদের কাছাকাছি ধাপে পৌঁছানোর জন্য কি গুড প্র্যাকটিসটা তোর অভিজ্ঞতা দিয়ে শিখেছিস। আমি একটুখানি তাদের তুই যে মানে জায়গাটার কথা বললি যে আমাদের জায়গায় পৌঁছানোর জন্য, আমি একটুখানি ডেস্টিনেশনটা চেঞ্জ করে বলি, ব্যাপারটা আরো ইন্টারেস্টিং হবে। প্রশ্নটা খুব ভালো। তাদের এমন একটা জায়গায় পৌঁছলে ভালো হয় যখন তারা তাদের কাজটাকে দারুণভাবে এনজয় করবে। তাদের কাজটা একটা বড় ট্যাঙ্কের মতন হবে, আর সেখান থেকে জাস্ট নবটা খুলে দিলেই প্রচুর পরিমাণে শুধুমাত্র স্যাটিসফ্যাকশন বেরোবে। এই জায়গাটাকে আমরা সবাই চেরিশ করি। আমরা চাই যে আমরা সবাই সবসময় এই জায়গাটায় থাকি যে আমার জব স্যাটিসফ্যাকশনটা না আনলিমিটেড থাকুক। টাকা পয়সা দরকার, কিন্তু ইটস নট অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট। জব স্যাটিসফ্যাকশনটা একটা অন্য জিনিস। সেইটার গুরুত্বটা আমি যা বুঝেছি খুব খুব বেশি করে প্রয়োজন। তো আমি বলি, প্র্যাকটিসের কথা যদি হয় কোনো একটা পার্টিকুলার জনরে, যেমন গ্রাফিক ডিজাইনিং, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ, মার্কেটিং, পিআর, ডিজিটাল পিআর, বা কন্টেন্ট রাইটিং, ক্লায়েন্ট কমিউনিকেশন, এই যতগুলো জায়গা আছে, সেকশনস আছে ডিজিটাল মার্কেটিং এ, যেখানে যেখানে নতুন নতুন ছেলে মেয়েরা কলেজ থেকে বেরিয়ে বিভিন্ন তাদের পড়াশোনার কোর্স কমপ্লিট করে বা কমপ্লিট না করে এসে যোগ দেন বা দিতে পারেন, তাদের প্র্যাকটিস যদি তুই বলিস, সব আমি তো আলাদা আলাদা করে সবার জন্য খুব ইন ডিটেলে গিয়ে বলছি না, কারণ অবশ্যই যিনি গ্রাফিক ডিজাইনিং করতে অ্যাসপায়ার করেন বা চান, তাকে স্বাভাবিকভাবেই ফটোশপের কাজ, ইলাস্ট্রেটরের কাজগুলো জানতে হবে। বা যিনি কন্টেন্ট রাইটিং করতে চান, আমি নিজে, হ্যাঁ, টেকনিক্যাল, তাকে শুধু কিছু পড়াশোনা করে ভালো করে তার রাইটিং স্কিল তৈরি করতে জানতে হবে। আমি এই জায়গাটায় না গিয়ে ওভারঅল সবার জন্য বলছি। আমার মনে হয় কোনো একটা পার্টিকুলার কোর্স করার তো হতে পারে, যদি প্রয়োজন মনে হয় তাহলে করা যেতে পারে, ওটাও আমি ম্যান্ডেট বলবো না, কিন্তু আমার মনে হয় সবার আগে ভালো হয় সমস্ত বিষয় সম্পর্কে একটা আগ্রহ থাকলে। আমি এটা প্রথমে হিন্ট দিয়েছিলাম এটারই, পড়তে হবে সব বিষয় সম্পর্কে, আমাকে একটা কম্পিটিটিভ পরীক্ষার বই খুলে জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস এরকম কোনো মানে নেই। আমার কথা হচ্ছে সমস্ত বিষয় সম্পর্কে একটা আগ্রহ যদি মনে তৈরি করা যায়। আর আগ্রহ কি থেকে তৈরি হয়? আগ্রহ তৈরি হয় প্রথমত কোনো জিনিস আমার শুনে দেখে বুঝতে ভালো লাগছে অথচ বুঝতে পারছি না, শুনতে ভালো লাগছে কি ব্যাপারটা বুঝতে পারছি না, জানতে ভালো লাগছে কেন বুঝতে পারছি না, জানতে ভালো লাগছে কিন্তু ভালো লাগছে, দেখে ভালো লাগছে কিন্তু জিনিসটা কি ধরতে পারছি না। এইরকম একটা জায়গা থেকে হিউম্যান সাইকোলজিতে আমি যতটুকু শুনেছি, মানুষের কোনো একটা জিনিসের প্রতি আগ্রহ তৈরি হয়। তো একদম প্রথম আমি ইনসেপশনের কথা বলছি, যখন একটা আগ্রহ তৈরি হতে থাকে, এই আগ্রহটা যদি যতটা সম্ভব ছড়িয়ে দেওয়া যায় বিভিন্ন আলাদা আলাদা বিষয়ের উপর, সেইটা কিন্তু একটা খুব সিগনিফিকেন্ট প্র্যাকটিস, এটা আমি লক্ষ্য করেছি। তো সেটা যদি কিভাবে এটা করতে হবে, আমি একটা শপিং মলে গেলাম, আমি শপিং মলে গিয়ে সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার একটা সিরিজ হাতে নিয়ে উল্টোচ্ছি, আমার পাশে দেখলাম একটা ইন্টেরিয়র ডেকোরেশনের বিষয়ের উপর একটা সুন্দর বিরাট বড় ভারী হার্ডকভারের বই একটা পার্টিকুলার তাকে রাখা আছে, যেটা একটা ফরেন পাবলিশিং হাউস থেকে তৈরি করা, এবং তার দারুণ একটা পাউন্ডে দাম। এবার ব্যাপার হচ্ছে আমি তো সেটা কিনতে পারলাম না, কিন্তু তার পাশ থেকে বইটা বার করতে খুব ভালো লাগলো, কারণ বইটা বিশাল সাইজের। এবার বইটাকে আমি উল্টে দেখছি, উল্টে দেখতে দেখতে কতগুলো জিনিস, কতগুলো ছবি আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করলো। মনে হলো এগুলো কি আমার বাড়িতে কখনো করা, না না না, আমার বাড়িতে হবে না, মানে এগুলো কি করা যেতে পারলে ভালো হয়তো খারাপ হয় না। এটা যদি আমি আমার কোনো বন্ধুর বাড়িতে করি, এরকম একটা দেয়াল কি করা যেতে পারে? দেয়ালটা তো একদম সাধারণ বাড়ির দেয়াল, এরকম দেয়াল হয়,
নাই বা হলো সেটা সাংঘাতিক কোনো মিউরাল বা সাংঘাতিক কোনো ডেকোরেটিভ দেয়াল, ফ্লোরাল প্যাটার্নস, কিছু না, কিন্তু একটা অদ্ভুত চার্ম। এই যে আমি এটা খুঁজে বার করলাম যে এরকম রুচি হয়, এরকম প্যাটার্ন হয়, ইউজ হয়, বইয়ে এগুলো রেফারেন্স আছে, সেখান থেকে আমার ইন্টেরিয়র ডেকোরেশন বা ডিজাইনের উপরে একটা আগ্রহ তৈরি হলেও হতে পারে। দরকার নেই আমার সেটার ভেতরে খুব ডিপে যাওয়ার, একটা আগ্রহ তৈরি হলো। তো আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে ফেলুদা আমার পড়ার আগে বা শেষে আমি করলাম কি, ইন্টেরিয়র ডেকোরেশন বলে সার্চ করলাম, কিছু কিছু জিনিস বেরোলো, দেখলাম কতগুলো সাধারণ কোম্পানির প্রচুর গুগল অ্যাডস বা ইত্যাদি যেগুলো বেরোয়। এটা আমি একটা জার্নি বা একটা প্র্যাকটিসের কথাই বলছি। একদম। তো সেখান থেকে আমি সেটাকে খুঁজে বার করলাম যে হোম ইন্টেরিয়র ডেকোরেশন কি কি ধরনের হতে পারে। আমি দেখলাম পিন্টারেস্ট, আমি এই কথাগুলো খুব আর ভেঙে বলছি না, কারণ আমি ধরে নিচ্ছি যে এখনকার দিনের ছেলেমেয়েরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস গুলোর সবকিছুর যথেষ্ট সঙ্গে অবগত। অভ্যস্ত, বিশেষ করে যারা মার্কেটিং ফিল্ডের মধ্যে নিজেদের এক্সপ্লোর করতে চায়। তো আমি পিন্টারেস্টের কিছু লিঙ্ক খুঁজে পেলাম, সেগুলোর মধ্যে গিয়ে আমি দেখলাম সুন্দর সুন্দর ছবি আছে যেগুলো হোম ডেকোরেশন বা ইন্টেরিয়র ডেকোরেশন বা ফ্লোরিং সলিউশন বা ব্লাইন্ডস বা কাস্টম ওয়াল কভারিংস এগুলোকে দেখাচ্ছে। আমার দেখে ভালো লাগলো। দুটো জিনিস হতে পারে বা তিনটে জিনিস হতে পারে এখান থেকে অভিরূপ। উদাহরণস্বরূপ, আমি যখন এইভাবে একটা শপিং মল থেকে হঠাৎ ফেলুদা পড়তে পড়তে একটা পাশের বই টেনে কতগুলো ডিজাইন দেখে আগ্রহ পেয়ে বাড়িতে এসে রাত্রির বেলায় গুগল খুলে বসেছি সেগুলো কি দেখার জন্য। যদি আমি গ্রাফিক ডিজাইনার হই, আমাকে ছবিটার প্রেজেন্টেশনটা ওই পিন্টারেস্ট থেকে অনলাইন অ্যাট্রাক্ট করবে, এভাবে একটা সেট আপ বা একটা কম্পোজিশন তৈরি করা যায়। যদি আমি রাইটার হই, ওই ছোট্ট কপিটা যেটা কিনা একটা ডিজাইনের ওপরে সাঁটা আছে ডিজিটালি, সেই কপির চলনটা, তার লোকোমোশন, তার এক্সপ্রেশন, যেটা তার মিনিমালিস্টিক অ্যাপ্রোচ বা ম্যাক্সিমালিস্টিক অ্যাপ্রোচ বা ওয়ার্ডের যে ইউজেজ, ওয়ার্ড চয়েস, সেইটা আমাকে অ্যাট্রাক্ট করতে পারে। এমনও হতে পারে এমন একটা টার্ম, এটা আমি জানি না, এটা সুন্দর করে এই ফিল্ডের এই ধরনের বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে, সেটা আমি যদি রাইটার হই আমি জানতে পারি। আমি যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হই, তাহলে আমি সেখান থেকে এটা জানতে পারবো যে কি সুন্দর করে এটাকে পিন্টারেস্টে প্লেস করা হয়েছে, একটা সুন্দর টাইটেল দেওয়া হয়েছে, একটা পিন তৈরি করা হয়েছে। আচ্ছা, এরকম ভাবে একটা পিন তৈরি করে এটাকে করে ফেলা যায়, তো বাহ, ভালো রিচও হচ্ছে। এটাতে নিশ্চয়ই ওয়েবসাইটে কিছু না কিছু হলেও, অল্প হলেও ট্রাফিক ঢুকে থাকতে পারে, তাই না? এইগুলো চিন্তা ভাবনা হওয়া। আর একজন মার্কেটিং এক্সিকিউটিভের ওভারঅল এই সবকিছু নিয়ে চিন্তা হবে যে এরকম একটা কমিউনিকেশন তৈরি করে, এরকম ভাবে সেটাকে চ্যানেলাইজ করে একটা সেলস বা একটা আরওআই তো জেনারেট করাই যায়, এবং একটা লুক অ্যান্ড ফিলটাও ভালোভাবে রাখা যায়, যেটা দর্শক আর শ্রোতা দেখে ভালো লাগবে। অ্যাটলিস্ট মেন অবজেক্টিভ কি, একটা প্রোডাক্টের দিকে অ্যাট্রাকশন তৈরি করা, সেই প্রোডাক্টের অ্যাট্রাকশন তৈরি হবে এবং ফাইনালি সেটা একটা ইনভার্সন হবে। তো এখান থেকে এটাই বোঝা যায়, একটা উদাহরণস্বরূপ, যে আমরা যদি যে কোনো একটা বিষয়, সেটা একটা বেড কাভার হতে পারে, আর এফি 600 টিএমটি বারও হতে পারে, কোনো একটা হেভি ওয়েট মেটাল প্রডিউস করে এরকম কোম্পানির জন্য, যে কোনো কিছু নিয়ে একটু আগ্রহ প্রকাশ করি, তার খুব ডিপে ঢুকে ইঞ্জিনিয়ারিং পড়ার আমার দরকার নেই, একটা বেসিক আগ্রহ, এই আগ্রহটা থেকে একটা প্র্যাকটিস তৈরি হয় যে আমি জিনিসটাকে জানি। অনেক পরে গিয়ে দেখা যায় তোমাকে যখন অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার, অ্যাজ আ রাইটার, অ্যাজ আ সোশ্যাল মিডিয়া ম্যানেজার কোনো একটা পার্টিকুলার ক্লায়েন্টের কাজ ইমিডিয়েটলি ছঁপে দেওয়া হলো, দায়িত্ব দিয়ে দেওয়া হলো, অ্যাসাইন করে দেওয়া হলো, তখন বাকিরা সব বলছে এই আমি তো আগে কখনো কিউলিনারি রিলেটেড কাজ করিনি, আগে তো আমি কখনো বার আর রেস্টুরেন্ট কাজ করিনি, আগে তো আমি কখনো হোম ডেকর বা ইন্টেরিয়ার কাজ করিনি। তুমিও হয়তো করনি, কিন্তু তোমার একটা আগ্রহ তো তৈরি ছিল, তা থেকে দুটো শব্দ, দুটো ছবি তো তোমার মাথায় আছে। বিলিভ মি, ওখান থেকে কিন্তু, ওই জায়গা থেকে কিন্তু কাজটা করে ফেলা সম্ভব। আমি বলছি এই প্র্যাকটিসের কথা। সামনে যদি কখনো বই থাকে, এটা মনে রাখতে হবে, যখন নিউজ পেপার প্রথম এসেছিল তখন নাকি মানুষ মানুষের সঙ্গে আর কথা বলবে না, কারণ কাউকে কারোর খবর দেওয়ার জায়গা নেই, কেউ কাউকে চিঠি দেবে না, কারণ সবটাই খবরই, সবকিছু খবর, সমস্ত কিছু ইনফরমেশন আমাদের নিউজ পেপার বলে দেবে। এটা মিথ্যে। দেখা গেছে নিউজ পেপারে যতই ডিস্ট্রিবিউশন হোক না কেন, দিনের শেষে মানুষ মানুষের সঙ্গে কথা বলছে। এগুলো গণমাধ্যমের গূঢ় সত্য, যেগুলো দেখা গেছে মানুষ মানুষের সঙ্গে কথা বলেছে। তারপরে যখন কিনা রেডিও এলো,
মার্কনি রেডিও আবিষ্কার করলেন। ধীরে ধীরে রেডিও পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছলো অনেক ইভলিউশনের পর। সবাই বলেছিল তাহলে তো প্রিন্ট মিডিয়া মানে খবরের কাগজ আর কেউ পড়বে না, কারণ সবাই রেডিও শুনবে, কে পড়বে একটা অডিও মিডিয়াম, তখন আর প্রিন্ট মিডিয়ার মধ্যে কে ঢুকবে। দেখা গেল সেটাও ভুল ছিল, লোকে দেদার কাগজ পড়ছে এবং রেডিও শুনছে। যখন টিভি এলো, টেলিভিশন এলো, অডিও ভিজুয়াল মিডিয়াম, সবাই মেসমারাইজড, গোটা পৃথিবীর মানুষ, শহরের মানুষ, এমনকি গ্রামেও টিভি পৌঁছলো। তখন সবাই ভেবেছিল কেউ আর রেডিও শুনবে না, কিন্তু অভিরূপ এখনো যদি খোঁজ নিয়ে দেখা যায় গ্রামে গঞ্জে শহরে রেডিও কম সংখ্যক মানুষ শুনছেন, এটা আমি বিশ্বাস করতে পারি। কিন্তু শুনছেন এটা কিন্তু রেডিও কোনো মানুষ শোনেন না এখনো, এটা নয়। এবং এখন ডিজিটালি আমাদের টিভিটা পুরো আমাদের ফেসবুকে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, মোবাইল ফোনের মধ্যে একদম ঢুকে বসে গেছে। তাতে কি টিভির দোকানে টিভি সেল বন্ধ হচ্ছে? 36, 46 ইঞ্চির, 49 ইঞ্চির বিরাট বিরাট টিভিগুলো যাচ্ছে কোথায় তাহলে? সুতরাং গণমাধ্যম এমনই একটা ম্যাজিক্যাল জার্নির কথা বলে, যেখানে কিন্তু সমস্ত বিষয়ের উপর আগ্রহ থাকার যে খিদেটা, যে ইচ্ছেটা, এইটুকু নিয়ে যদি চালা যায়, এইটুকু নিয়ে যদি প্র্যাকটিস করা যায়, এটাকে যদি একটা অভ্যেস করা যায়, এই প্র্যাকটিস কিন্তু সেরা প্র্যাকটিস। তারপরে টেকনিক্যাল প্র্যাকটিস ডিপার্টমেন্ট ওয়াইজ করা যেতেই পারে। যখন তুই বললি যে সময় এগিয়ে গেছে এবং আমরা নিউজ পেপার থেকে রেডিও, রেডিও থেকে টেলিভিশন, টেলিভিশন থেকে আজকের তারিখে আমরা ডিজিটাল বা ইন্টারনেট বেসড কমিউনিকেশনে আমরা পা দিয়েছি, সাথে সাথে না আমাদের স্পিড বা গতি বেড়ে গেছে। মানে আজ থেকে দুটো জেনারেশন আগে যে গতিতে কমিউনিকেশন হতো, আজকে তার কমিউনিকেশন পেস সাংঘাতিকভাবে বেড়ে গেছে। এবং আমরা এই কমিউনিকেশনের মধ্যে একটা পার্ট হয়ে আমরা বুঝতে পেরেছি এই গতিটা কতটা অ্যাড্রিনাল রাশ বা আমাদের মধ্যে সেই গতি সম্পন্ন করে। নতুন যারা ডিজিটাল মাধ্যমে অ্যাজ আ ইনফ্লুয়েন্সার, কমিউনিকেটর বা অ্যাজ এন এক্সিকিউটর যখন ঢুকছে, বা অ্যাজ এন আর্টিস্ট অ্যাজ আ হোল যখন ঢুকছে, তারা এই পেজটাকে ট্যাকেল করবে কিভাবে, তাই আজকের তারিখ একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। কারণ অনেকেই মাস চায়, সময়ের সাথে সাথে কোয়ান্টিটি চায়, সাথে কোয়ালিটিটাকেও কম্প্রোমাইজ করতে একেবারেই চায় না। তার কারণ ইট ইজ আ কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। তো যেখানেই আমি কোয়ালিটিতে কম্প্রোমাইজ করব সেখানে পিছিয়ে পড়ার সম্ভাবনা, যেখানে আমি মাসে কম্প্রোমাইজ করব সেখানেও পিছিয়ে পড়ার অনেক ক্ষেত্রে হয়ে যায়। যেখানে আমরা মাসকে কমিউনিকেট করি, যে সমস্ত ব্র্যান্ড বা যে সমস্ত সোশ্যাল মিডিয়া কমিউনিকেটর, আমি শুধুমাত্র ডিজিটাল এজেন্সিতেই লিমিট রাখছি না, আমি সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের কথাও বলছি, যাদের প্রোডাক্ট হচ্ছে আইদার কন্টেন্ট বা অডিও ভিজুয়াল, কিভাবে ব্যালেন্স করবে টাইম এবং কোয়ালিটি? এটা একটা ভালো প্র্যাকটিস, কিন্তু ফাইনালি কি হয়, এটা কেউ কেউ খুব ভালো করেন আর কেউ কেউ একটু কম ভালো করেন। মানে এটা বলেন হচ্ছে যারা কাজগুলো ফাইনালি কোয়ালিটি চেক করছেন তারা, বা যারা একসঙ্গে কাজ করছেন তারা, যে তুমি একটু ভালো ব্যালেন্স করতে পারছো আর তুমি একটু কম ভালো ব্যালেন্স করতে পারছো। খুব কম সময়, যে সব সময় সবার আগে ডিম্যান্ড থাকে। ধর কোনো একজন খেলোয়াড় প্রথম টিম ইন্ডিয়ার জন্য খেলতে নামে, এরকম তো প্রথম নামছে, এরকম তো কোনো একটা দিন হয় যেটা তার প্রথম খেলা টিম ইন্ডিয়ার। তখন সমস্ত মানুষ তার দিকে তাকিয়ে থাকে এবং চিন্তা করে যে সে হয়তো খুব রান করবে, প্রচুর উইকেট পাবে, দারুণ ফিল্ডিং করবে। একবারও কেউ কিন্তু ভাবে না যে ইন্ডিয়া টিমের জন্য এত বড় মাঠে সে প্রথমবার খেলতে নামছে, নার্ভের চাপটা রাখতে পারবে তো, পারফর্ম ভালো করতে পারবে তো, নাই করতে পারে, ও তো আজকে প্রথম এসেছে, থাকবো, পরে ভালো করবে, এরকম কিন্তু ভাবা হয় না। সুতরাং এই ফিল্ডেও ভাবা হবে এমন কোনো কারণ নেই। এটা কিভাবে করতে হয় তার কোনো একদম নির্দিষ্ট টিপ হয়তো ওইভাবে নেই, কিন্তু একটু চিন্তা করে দেখা যেতে পারে। সেটা হচ্ছে যে আমি কোয়ালিটি আমি যত দেব তত আমার মাথার উপরে আমি একটা নির্দিষ্ট চাপ দিচ্ছি, কারণ কোয়ালিটি কি না সেটার পরিমাপ কিন্তু আমার মাথার ইউনিটগুলোই করতে সাহায্য করছে। সুতরাং আমার মাথা বেশি খাটাচ্ছি। এবার খুব বেশি যদি আমি কোয়ান্টিটি প্রডিউস করার বরাত পাই বা আদেশ করা হয়, বা কোম্পানি যদি চায়, ক্লায়েন্ট যদি চায় কোয়ান্টিটিতে কাজটা খুব বেশি দাও, বাল্কে দাও, তাহলে আমার সব কটার পেছনে স্বাভাবিক অঙ্কেই ওই পরিমাণ কনসেন্ট্রেশন দেওয়ার সময় থাকছে না। সেটা একটা অ্যাভারেজ লেভেলের কাজ হতে পারে, খুব সমস্যা হয়ে গেলে বিলো অ্যাভারেজ হতে পারে, রিজেক্টেড হতে পারে। বেসিক্যালি কিছু কিছু এক্সেপশনাল রিকোয়ারমেন্টের বাইরে যখন
দাবি করা হয় বা আশা করা হয় যে আমি একটা সার্টেন কাজ খুব কোয়ালিটিতে করব, কোয়ালিটি প্রডিউস করব, তার যথেষ্ট গুণগত মান থাকবে এবং একটা কদর থাকবে, স্ট্যান্ডার্ড কাজ হবে, কিন্তু সেটা খুব কম সময়ের মধ্যে করে দিতে হবে। তাহলে স্বাভাবিক নিয়মেই একই জিনিস এখানেও তৈরি হচ্ছে, প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে। এখানে আমি একটু টেকনিক্যাল জায়গার কথা অবশ্যই বলবো, পুরোটা ভাষা ভাষা বললে বা নন টেকনিক্যাল ফিলোসফিক্যালি বললে তো হবে না। এখানে আমি একটু টেকনিক্যাল কথা বলবো। এইটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার, যে আমি যদি কেউ রুটি তৈরি করেন, দোকানে আমি রুটি কিনতে গেছি, প্রথমে তিনি 15 মিনিটে 12টা বা 20টা রুটি তৈরি করতে পারতেন না, একসময় দেখা গেল 10-15 মিনিটে উনি অনেক বেশি রুটি তৈরি করতে পারছেন। সেটা তো প্র্যাকটিসিং হচ্ছে। তার মানে আমি যদি রুটিটা খাই, আমি কি মুখ থেকে ফেলে দেবো ছুঁড়ে? এতটাই খারাপ কোয়ালিটির হচ্ছে? তা হচ্ছে না। কি করে তৈরি হচ্ছে? অবশ্যই প্র্যাকটিসের পেছনে অন্য কোনো জাদু নেই, অন্য কোনো ট্রিক নেই, এটা একদম সোজা সাপটা, এটা প্র্যাকটিস। যে কোনো একটা কমিউনিকেশন টুলে, যে কোনো একটা ব্র্যান্ডের, ধরে নিচ্ছি আমি যদি আমুলের হয়, ধরে নিচ্ছি যদি আমি টাটা গ্রুপের হয়, ধরে নিচ্ছি আমি বিদেশি কোম্পানির হতে পারে, বুকেলাটি হতে পারে, বুলগারি হতে পারে, পানাস হতে পারে, তাদের যে কোনো একটা কোম্পানির কোনো একটা কমিউনিকেশন নিয়ে সেই কমিউনিকেশনটাকে আমি হলে কিভাবে করতাম, বা তুমি হলে কিভাবে করতে, বা সে হলে কিভাবে করতো, এই অ্যাপ্রোচ থেকে যদি রিক্রিয়েট করা যায়, ডিজাইনের পার্সপেক্টিভ থেকে, কন্টেন্টের পার্সপেক্টিভ থেকে, আর চ্যানেলাইজেশনের পার্সপেক্টিভ থেকে, যে যেটা করে সে সেটা করলো, শুধু এখানে না থেমে থেকে আমি বলছি, যেহেতু কন্টেম্পোরারি পেসের কথা অভিরূপ মেনশন করলো, এখানে আবার আশা করা হয় কিন্তু সবাই সবটা না পারলেও সবাই সবার কাজটা বুঝবে। এটা এমনটা আশা করা হচ্ছে না যে রাইটার দারুণ ডিজাইন করবে নিজে হাতে, কিন্তু ডিজাইনের সেন্স থাকাটা খুব জরুরি। গত 10 বছর কিন্তু এটা ক্রাইটেরিয়া, অভিরূপ এটা খুব ভালো করে জানিস। তো সেক্ষেত্রে আমি বলছি, একটা যে কোনো বিজ্ঞাপন, যদি সেটা ফেভিকলের হয়, যদি সেটা কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ডের হয়, সেটাকে আমি হলে কিভাবে ক্রিয়েট করতাম, কিভাবে লিখতাম, রিক্রিয়েট করার সময় কি ছবি দিতাম, এটার বদলে কি হতে পারতো যাতে আরো ভালো হয়, এই অ্যাপ্রোচ নিয়ে হাতে লিখে, খাতায় লিখে, অবসর সময় একটু যদি প্র্যাকটিস করে নিই, একটু যদি চিন্তা করি এবং বারবার করতে থাকি, আমার মনে হয় এইভাবে সুফল পাওয়া যেতে পারে। এইভাবে আমাদের হয়তো শুরুর সময় করা হয়নি, পরে গিয়ে বুঝেছি এরকম এরকম ভাবলে তো হয়, মানে ব্যাক ক্যালকুলেশন করে আর কি। তো এইটা এটা একটা ধরনের প্র্যাকটিস, এটা হতে পারে। ভালো কাজ দেখো এবং ভালো কাজকে প্রাথমিক স্তরে ইমিটেট করো। মানে অনেকেই বলে যে আমি কি কপি করব, তো প্রাথমিক স্তরে আমাদের অনেকেই অ্যাডভাইস করেছে, সাজেস্ট করেছে অনেক গুণী মানুষ, যে প্রাথমিক স্তরে তোমার চোখকে তৈরি করার জন্য, তোমার ভিজুয়ালাইজেশনকে উন্নত করার জন্য ভালো ক্রিয়েটারের কাজকে প্রথমে কপি করো। প্রথমে বুঝবে না, যেমন তুই শুরুর দিকেই বলেছিলিস, প্রথমের দিকে আমরা অনেক কিছু বুঝবো না, ওই না বুঝেই ওই ইমিটেশনটাই ধীরে ধীরে যদি ভেতরে রপ্ত হয়ে যায়, তারপর থেকে নিজস্ব একটা কনফিডেন্স, সেখান থেকেই নিজস্ব একটা ইনার সেলফ, যেখান থেকে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি বেরোবে। কারণ দিনের শেষে তোমার ক্রিয়েটিভিটি আলটিমেট। হ্যাঁ, কারণ প্রথমে তো একটা চোখ তৈরি করা অবশ্যই দরকার। আর জানার কথাটা যেটা বললি, কোন একটা কাজ আমি যদি তৈরি করি কেমন হবে, সেটা করতে গেলে প্রথমেই কাজটা দেখতে হবে, কাজটার ভেতরে একটু ঢুকতে হবে, তারপরে বুঝতে হবে যে আমি এখানে কোন কোন জায়গায় খেলতে পারি বা আমার ভ্যালু অ্যাড কোথায় হতে পারে, ওখান থেকে ওটাকে রিক্রিয়েট করতে হবে। এটা এত স্টেপ বাই স্টেপ হয়তো মানুষ ভেবে ভেবে করবেন না, যিনি করবেন, কিন্তু তিনি এই ফ্লোটার মধ্যে ঢুকলে, এই প্র্যাকটিসটাই ঢুকলে কিন্তু এটা অটোমেটিকলি হবে। এবং প্রচুর কাজ দেখা, যেমন আশেপাশে যে বিখ্যাত বিজ্ঞাপন সংস্থাগুলো আছে, যদি এই ফিল্ডে আসতে হয় অ্যাটলিস্ট তাদের নামটুকু জানা। এখন তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের কাজগুলো ছড়াছড়ি, এগুলো তো আগে হতো না। আগে বই হিসেবে পাওয়া যেত, সংগ্রহ করতে হতো, অনেক বড় ব্যাপার ছিল। আগে এগুলো মানুষ পারতেন কারণ মানুষের হাতে অনেকটা সময় ছিল। যেটা বলি এখন, স্পিড ইজ এভরিথিং। এই সময় এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দ্বারস্থ হওয়া ছাড়া তো উপায় নেই। এবং সেখানে কেন হবে না মানুষ? কারণ সেখানে প্রচুর ভালো ভালো টেস্টিমনি পাওয়া যাচ্ছে। আজকে আমি যদি চাই, আমি ম্যাকক্যান এরিকসনের একটা দারুণ ক্যাম্পেইনের ছবি বা কিছু গ্লিমস দেখবো, কিভাবে তারা লিখছে, কিভাবে কি করেছে, আমি লিঙ্কডইন খুললে, ফেসবুক খুললে আমি সেটা দেখতে পারি। সেই রকম ভাবেই প্রচুর কাজ দেখা, সবটা এমন কোথাও প্রয়োজন নেই যে আমাকে সবটা বুঝতে হবে, বা বুঝতে হবে মানে কি করতে তারা এক্স্যাক্টলি চেয়েছে, কোন কাজটা তারা অ্যাপ্লাই করলেন, কোন পার্ট অফ কমিউনিকেশনটা তারা এটার মধ্যে ঢুকিয়ে দিলেন, সেটাকে জানতেই হবে, এমন কোনো ব্যাপার নেই। কিন্তু দেখা, চোখটা তৈরি করা, তুই যেটা বললি, এইটা কিন্তু না দেখলে কাজগুলো রিক্রিয়েট করার যে একটা প্র্যাকটিসের কথা আমি বললাম, সেটা করা সম্ভব নয়। কোনটায় আমি হ্যাঁ বলবো, কোনটায় আমি সায় দেবো,
আর কোনটায় সায় দেব না, কোনটা অতটা ভালো নয়, এর তফাৎ করার ক্ষমতাটা এই প্র্যাকটিসের মাধ্যমে, এই দেখার মাধ্যমেই ধীরে ধীরে মানুষের তৈরি হয়, যে কোনো ফিল্ডেই। আচ্ছা, এই প্রসঙ্গের সাথে আমার আরেকখানা প্রশ্ন উঠে এলো। সোশ্যাল মিডিয়া ইদানিংকালে যেমন আমাদের একটা বড় স্কোপ করে দিয়েছে, বিভিন্ন কৃতি শিল্পী বা এজেন্সির ভালো ভালো কাজকে শোকেস হচ্ছে এবং সেখান থেকে ইন্সপিরেশন নেওয়া যায়। এটা যেমন এটার ভালো সাইড। মন্দ সাইড হচ্ছে যে এখন এত অ্যাবান্ডেন্ট কন্টেন্ট আছে যে কোনটা ভালো এবং কোনটা মন্দ বা কোনটা রিয়েল আর কোনটা আনরিয়েল, সেটা যারা একদমই নভিস তাদের পক্ষে বিচার করাটা একটু কঠিন। তো সেই ক্ষেত্রে কোনো সাজেশন, কোনো টিপস বা কোনো উপদেশ? ভালো খারাপের তফাৎ করাটা আমাদের একদম প্রথম থেকেই, এটা প্রথমে যেমন একটা বেসিক ব্যাপার থাকে, ভালো খারাপটা তো বুঝতে পারবেই, এটা ভালো এটা খারাপ, কেউ একজন বলে দেন। ছোটবেলায় আমাদের জীবনে যখন আমরা নর্মালি লাইফ লিড করি, তখন বাবা মা, পরবর্তী ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা, তারপরে কোনো না কোনো মেন্টর, তারা গাইড করে দেন। কিছু কিছু ক্ষেত্রে আমাদের না নিজেদেরও কিন্তু নিজেদেরকে মানে একটা মেন্টরশিপের নিজেদের কাছে প্রয়োজন আছে। এটা হচ্ছে সেই জিনিসটা। কিছু ভালো খারাপ আমি বুঝতে পারবো, এটা ধরেই নিতে হবে আমি পারবো। আজকে রিক্সার পেছনে একটা বিজ্ঞাপন সাঁটানো রয়েছে, সেটা ভালো না বালিগঞ্জ প্লেসের কোনো একটা স্টুডিওর পাশে একটা বড় বিলবোর্ড হোর্ডিং রয়েছে, সেইটা দেখতে ভালো, সেটার বিচার আমাদের করতে হবে না নতুন করে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোয়ালিটির সূক্ষ্ম বিচার বা লুক অ্যান্ড ফিল কোনটার বেশি ভালো, কোনটা মধ্যে একটা হিন্ট অফ ইন্টারন্যাশনাল একটা ফ্লেভার বা ইত্যাদি আছে, কোনটা না খুব একটা ইয়ে নয়, এটা খুব রিজনাল একটা ব্যাপার, এগুলো কাজের ক্ষেত্রে প্রয়োজন। আমি ছোট বড় করে বলছি না। কোনটা একটু বেশি আঞ্চলিক, সেটা আমি আঞ্চলিক জায়গায় সেইভাবে ডিজাইনটা করব। কোনটা একদম পম্পাস এলিগেন্ট, যেটা আমি কোনো একটা ন্যাশনালাইজড ব্র্যান্ড বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ক্ষেত্রে ব্যবহার করব, কোন ধরনের ডিজাইন মোটিভ বা লুক অ্যান্ড ফিল বা কপি কমিউনিকেশন, এইটা বোঝা যায় কাজ করলে এবং দেখলে। সব থেকে ভালো কথা হচ্ছে কাজ করতে থেকে ওই যে স্টেজটা, ট্রায়াল অ্যান্ড এরর মেথড, সেইটা এবং নিজের যে দেখাশোনার জায়গাটা, নিজে পড়ার জায়গাটা। সোশ্যাল মিডিয়ায় আমি অনেক কিছু দেখছি, রাস্তাঘাটে আমি অনেক কিছু দেখছি। সোশ্যাল মিডিয়ায় নিউজ ফিড স্ক্রল করা আর রাস্তায় হাঁটা এখন সমার্থক। রাস্তায় হাঁটলে আমি প্রচুর জিনিস দেখতে পাই। হাঁটতে হাঁটতে দেখতে পাই পাশ থেকে একটা রিক্সা চলে গেল, একটি বাচ্চা মেয়েকে সঙ্গে করে তার মা হাঁটতে হাঁটতে জিনিস কিনে চলে গেলেন একটা দোকান থেকে। উনি চলে গেলেন, দোকানের সামনেটা ফাঁকা হয়ে গেল, এতক্ষণ উনি ছিলেন, দোকানে একটা বিক্রি বাটা চলছিল। এরকম অনেক কিছু দেখতে দেখতে তো আমি যাই। মিষ্টির দোকান থেকে কেউ মিষ্টি কিনছেন, ওষুধের দোকান থেকে ওষুধ কিনে কেউ বেরিয়ে গেল, রোলের দোকানে রোল ভাজা হচ্ছে। হঠাৎ যদি সেখানে কোনো একটা মিসঅ্যাপ হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, কেউ কারোর সঙ্গে তর্ক করছে, তখন আমাদের চোখটা যায়। কেন যায়? হিউম্যান সাইকি। সেই কারণেই আমি যদি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ধরি, তুই যেটা বলছিস, অনেকে অনেক কিছু দেখতে পাচ্ছে, আমি কোনটাকে ভালো বলবো, কোনটাকে কোয়ালিটি বলবো, কোনটাকে নেবো, কোনটাকে নেবো না, এর বিচারও কিন্তু যিনি দেখছেন তার উপর। স্বাভাবিকভাবেই আমাদের একটা যে ব্যাকগ্রাউন্ড, যে পেডিগ্রি থেকে আমাদের সাধারণ মানুষ আমরা বিজ্ঞাপনকে পেশা হিসেবে বেছে নেওয়ার কথা ভাবছি, আমি ধরে নিতে হবে আমরা স্বাভাবিকভাবেই কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির দিকে ইন্টারেস্টেড হব না। সেই জন্যই রাস্তা দিয়ে যদি বলি, আমি একদম সহজ উদাহরণ দিই, রাস্তায় যদি ধর কোনো একজন ফেরিওয়ালা খুব ইউনিক কোনো ভাবে, ইউনিক একটা কমিউনিকেশনের সাহায্য নিয়ে তার কণ্ঠস্বরের ক্ষমতাকে কাজে লাগিয়ে কোনো কিছু বিক্রি করছেন, সেটা শুনতে আর দেখতে দুটোই চমৎকার লাগছে, মানুষ তার প্রোডাক্ট এবং তার দিকে আকৃষ্ট হচ্ছেন, আমি রাস্তায় যেতে যেতে সেইটার দিকে আকৃষ্ট হলাম। অন্য অনেক কিছু রিক্সা, বাস, তার যাওয়া আসা, এগুলোকে বাদ দিয়ে হলাম। তো সেইভাবেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রে অনেক টিকটক ভিডিওস থাকতে পারে, অনেক প্র্যাঙ্ক থাকতে পারে, অনেক মিমস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সেগুলো আলাদা আলাদা ক্ষেত্রে নিজের নিজের জায়গায় খুব ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট। কিন্তু আমি বলছি অনেক কিছু থাকতে পারে। হঠাৎ আমি দেখলাম ছোট্ট একটা মিনিমাম ডিজাইনকে ইউজ করে, ছোট্ট একটা মিনিমাম কার্ভকে ইউজ করে, মিনিমাম একটা আর্ক বা কোনো একটা জাস্ট লাইনকে ইউজ করে একটা সুন্দর কমিউনিকেশন রেডি আছে, সেখানে একটা ছোট্ট এক লাইনও নয়, কয়েকটা শব্দ একটা কপি আছে,
এবং অনেক কিছু মানে বেরিয়ে আসছে যেটা কিনা আমি বুঝতে পারছি, আর বুঝতে পেরে আমার আনন্দ হচ্ছে যে আমি এটা বুঝতে পারলাম, এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট এত সুন্দর করে করা যায়। আর আমি এটা বুঝতে পারছি, এটা ভেবেও আমার কোথাও একটা সাবকনসিয়াসে আনন্দ হচ্ছে, ইন্সপায়ার্ড হচ্ছে। এটা আমি বেসিক ইনস্টিংক্ট, এটা আমি ওটার দিকে আকৃষ্ট হলাম না, এইটার দিকে আকৃষ্ট হলাম। কেন না, এটা আমার ভেতরের যে বেসিক ইন্টারেস্ট এটাই আমাকে এই জায়গায় করে দিল। আরো আয়ত্ত কি করে আমি করতে পারবো? এবার আমি বুঝে গেলাম কোন ধরনের জিনিসে আমার বেশি আকর্ষণ মনে হচ্ছে, এটা চাইতেও এটাই বেশি আনন্দ পাচ্ছি, তাহলে ওই জাতীয় জিনিসই বেশি করে দেখো, আর ওইগুলো আরো কমাতে কমাতে যাও, এবং এইটাই করো তোমার ফানেল ডাউন করে নিজের পিন পয়েন্টে এক্স্যাক্টলি ফিল্টার করো। যেভাবে প্রফিনেটি ফিল্টার থাকে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু পোস্ট করার আগে, সেই রকমই ফিল্টার করে তোমার পেজ লাইকে যে লিস্টটা, সেই লিস্টটা শুধু সেইগুলো দিয়েই ভরিয়ে দাও। তাহলে তোমার বাইরের জিনিসপত্রগুলো আর কখনো তোমাকে ডিস্টার্ব করবে না। তুমি যখনই খুলবে তুমি শুধুমাত্র দেখবে, তুমি যে ছবিগুলো, যে কমিউনিকেশন তুমি দেখতে ভালোবাসো, তারই প্লিথোরা অফ মানে কালেকশন তোমাকে তোমার চোখের সামনে আসবে। আমরা এতক্ষণ এই লাস্ট কমিউনিকেশনের শ্রোতা মানে টেবিলের এপার থেকে দেখলাম। এবার তুমি যদি একজন ইনফ্লুয়েন্সার হও, সে তার প্রফেনিটি ফিল্টারটা বা তার অডিয়েন্সকে টার্গেট কিভাবে করবে? খুব সুন্দর উদাহরণ পাওয়া যায় অভিনয় জগতে। একটা শিল্পের সঙ্গে একটা শিল্পের ভীষণ অনবদ্য একটা সম্পর্ক থাকে, তো যেটা একদম মানে ফল্গু নদীর মতন তলায় তলায় বইতে থাকে। তো সেই রকমই অভিনয় শিল্পের কিন্তু খুব ভালো একটা উদাহরণ আছে, যে কারণে আমি বলছিলাম সমস্ত বিষয় সম্পর্কে অল্প অল্প করে একটুখানি আগ্রহ রাখা কিন্তু খুব দরকার। এটা পরে গিয়ে বোঝা যায় এর সুফল কতখানি। এক্স্যাক্টলি। অভিনয় শিল্পে কোনো একটা চরিত্র যখন কোনো মানুষকে দেয়া হয় এবং বলা হয় তুমি এই চরিত্রটা ছবির পর্দায় ফুটিয়ে তুলবে, তখন অনেক সময় কোনো রেফারেন্স থাকে না। এমন একটা চরিত্র যাকে চোখের সামনে অনেকদিন আমি দেখিনি। যেমন আমি তোকে বলি, একটু আলোচনাটাকে ওইদিকে নিয়ে যাই, তারপরে আবার আসছি। কোনো একজন বিখ্যাত ক্রিকেটারের বায়োপিক করার সময় ক্রিকেটার কেমন, তার চাল চলন, তার হাঁটা চলা, খাওয়া দাওয়া, কথা বলা কেমন, আমি কিন্তু একটা রেফারেন্স পাচ্ছি, এবং রেফারেন্স পেয়ে যিনি অভিনেতা তিনি কিন্তু পোর্ট্রে করছেন। অনেক ক্ষেত্রে এমন জায়গা তৈরি হয় যখন অভিনেতার কাছে কোনো রেফারেন্স নেই, অথচ এমন একটা কাল্পনিক চরিত্রকে ফুটিয়ে তুলতে হবে যার কোনো বাস্তব অস্তিত্ব এর আগে ছিল না। সেক্ষেত্রে অভিনয় শিল্পে এমন একটা প্র্যাকটিস আছে যেটা কিনা আমি মার্কেটিংয়েও সুন্দরভাবে তার একটা আলাদা ধরনের একটা অ্যাপ্লিকেশন আমি দেখেছি, কিন্তু জিনিসটা কিন্তু খানিকটা এক। সেটা হচ্ছে স্তানিস্লাভস্কি, বিখ্যাত মানুষ, রাশিয়ান, যার অবদান অভিনয় শিল্পে পৃথিবী সারা জীবন মনে রেখেছে। স্তানিস্লাভস্কি মানে এর অ্যান অ্যাক্টরস প্রিপেয়ার বলে একটি অংশে পুরোটা বর্ণনা করে দিয়ে গেছেন যে ব্যাকগ্রাউন্ড রিসার্চটা কিভাবে হবে কোন একটা অভিনয় জায়গায়। অভিনেতা যখন কোন একটা মানুষের চরিত্রকে ফুটিয়ে তুলবেন, তার আগে তার কি কি করার প্রয়োজন, একটা লিস্ট তৈরি করতে হয় রীতিমতন। যারা বড় মাপের অভিনেতা, যারা বিশেষ করে মেথড অ্যাক্টিং করেন বা ভালো অভিনেতা যারা সনাতন অভিনয় শিল্পকে মাথায় রেখে করেন, তারা কিন্তু স্তানিস্লাভস্কির মানে এই প্র্যাকটিসটা রেগুলার করে আসেন। এটা আমি বললেই বুঝতে পারবি এটার মার্কেটিং এ কোথায় অ্যাপ্লিকেশন আছে। একটা তারা লিস্ট তৈরি করেন, ধর আমাকে কোনো একটি চরিত্রকে ফুটিয়ে তুলতে হওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, ফুটিয়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে। চরিত্রটির নাম অরিজিৎ। অরিজিৎ এই পরে এই খায়, এই রমেলম তার সিন, এবার তুমি করে নাও। আর কিচ্ছু বললেন না ডিরেক্টর। অভিনেতার কাজ যেটা, নাম লেখা লিস্ট করে, অরিজিৎ চক্রবর্তী, ধর বাবার নাম অমুক চক্রবর্তী, মায়ের নাম, দাদুর নাম, থাকে কোথায়, কেমন দেখতে, নিজের সম্পর্কে কি ভাবে, তার ইচ্ছে কি, তার প্যাশন কি, তার ভালো লাগা কি, তার না ভালো লাগা কি, অবসর সময় সে কি করে, কোনো সময় কি সে খুব দুঃখ পেয়েছিল, কি নিয়ে দুঃখ পেয়েছিল, সেটা নিয়ে কি সে ভাবে, কি কিনতে চায়, কি পড়তে ভালোবাসে, কি ভালোবাসে না পড়তে, কেন ভালোবাসে না পড়তে, তার কখন খুব রাগ হয়, কখন খুব আনন্দ হয়, কখন সে কাঁদে, কখন খুব মজা করতে ইচ্ছে করে, তার কোন মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে, কার সঙ্গে মিশতে ভালোবাসে না। এই যে টোটাল একটা লিস্ট তৈরি হয়, এটা অভিনেতাকে ইমেন্সলি হেল্প করে। এটা কিন্তু পুরোটা বলে রাখি অভিরূপ কাল্পনিক। এইখানে মার্কেটিং এর পার্সোনাল রিসার্চের কোথাও একটা মিল আছে।
আমি অনেক কিছু এমন তৈরি করছি বা তৈরি করার চেষ্টা করছি যাতে কিছু জিনিস ফিকটিশিয়াস হতে পারে, কিন্তু ফিকটিশিয়াস হলেও আমার অডিয়েন্সকে ম্যাচ করে, তার কাছাকাছি পৌঁছয়, এই উদ্দেশ্য নিয়ে করছি। এইভাবেই অভিনয় শিল্পে যেভাবে সাকসেস পাওয়া যায়, সেরকম ভাবেই এই পার্সোনাল রিসার্চ যেটা মার্কেটিং এ চলে, ব্যাকগ্রাউন্ড রিসার্চ বা বায়ার পার্সোনা, হ্যাঁ, সেলার পার্সোনা, আলাদা আলাদা পার্সোনাল রিসার্চ হয়। এই 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 জার্গান থেকে বাদ দিয়ে যদি আমি বলি, কোন একটি মানুষ যিনি আমার টার্গেট অডিয়েন্স, তুই যেটা বললি, এবারে আমি ডিরেক্টলি আবার কথায় আসি উদাহরণ দেওয়ার পরে, টার্গেট অডিয়েন্সের রুচি কি, তার বয়স কত, সে কি ভালোবাসে, সে কি খায়, সে কি পড়ে, সে কি করতে ভালোবাসে, সে কি ভালোবাসে না, অবসর সময় সে কি করতে চায়, তার কি কি টার্গেট আছে জীবনে, সে কি কি টার্গেট পেরেছে করতে ফুলফিল, কি কি পারেনি, তার এখন সব থেকে জেদ বা ইচ্ছে বা অ্যাসপিরেশন, যেটা সবচেয়ে সে বেশি করতে চাইছে, সেটা কি হতে পারে, কোথায় কোথায় সে আটকাচ্ছে, সে যদি আমার দিকে আকৃষ্ট হয়, কেন আকৃষ্ট হবে অ্যাজ আ কোম্পানি, কেন আকৃষ্ট হবে না, সেখান থেকে ধরে ফেলা যাবে আমার কি কি লুপহোলস থাকতে পারে, আমার কি ডিমেরিটস বা আমার কি কি মেরিটস। সব মিলিয়ে আমি অডিয়েন্সের এতটা কাছে পৌঁছতে পারবো এই অনুশীলনটা করলে, যে সে ঠিক কি চাইছে আমি বুঝতে আমার অসুবিধা হবে না। এবারে এটা হতে পারে আমি যখন মানে কোন একটা মানুষের উদাহরণ দিয়ে, মানে একদম ওই C2C ওই ওই লেভেলে না গিয়ে বা B2C লেভেলে না গিয়ে, আমি মানে একদম লেম্যানের ইয়েতেই আমি বলছি যে আমি একটা অডিয়েন্সের কথা আমি জানলাম, তাকে আমি ভার্চুয়ালি তার ছবি আঁকার চেষ্টা করছি, পোর্ট্রে করছি। আরেকটা হয় আমি ডিরেক্টলি অডিয়েন্সের সঙ্গে কথা বললাম, যেটা কিনা মিটিং এ হয়। অভিরূপ, আমরা প্রথমে কি করি, ক্লায়েন্টের যখন কোনো প্রজেক্ট অনবোর্ড হয় তার আগে একটা মিটিং ফেস করি, আমরা মিটিং অর্গানাইজ করা হয়। তো সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে চেনার চেষ্টা করি, ওনার অফ দ্য কোম্পানি, যে আমাদের কাজ দিচ্ছেন, যিনি দিচ্ছেন, তার সংস্পর্শে আসি। এটা কিন্তু আবার ডিরেক্টলি হচ্ছে, ফিজিক্যালিও হচ্ছে। আমি যেমন কাল্পনিক একটা ফিকটিশিয়াস তার জিনিসটা তৈরি করছি, একটা ছবি স্কেচ করা তৈরি করছি, তার লাইকিংস ডিসলাইকিংস, সেরকমই আমি কিন্তু ফিজিক্যালি যখন তাকে মিটিং এ মিট করছি, তার কাজে হাত দেওয়ার আগে বুঝতে পারছি মানুষটা কেমন, তার রুচি কেমন, তিনি অ্যাপারেলস কোথা থেকে কেনেন, তিনি যে ব্যাগটা ইউজ করেন সেই ব্যাগটা কি কুমিরের চামড়া দিয়ে তৈরি নাকি রেক্সিনের, তিনি যে জুতোটা পরেন তার শাইন কতটা, তার জামা কাপড়ের কোয়ালিটি কতটা, রেমন্ডস ইউজ করেন কি রেমন্ডসের, নাকি অ্যালেন সলি করেন, গুচি করেন, নাকি টি শার্ট পরে আসেন, শার্ট প্যান্ট ব্লেজার কিচ্ছু না, নাকি ভেরোমোডা ইউজ করেন, কি করেন, আমার কিন্তু একটা অ্যাপারেন্ট আইডিয়া আসছে। এবার স্বাভাবিকভাবেই তার কোম্পানি যদি হয় অমুক শিল্প, সুড়ো, বালা, মন্দির, এরকম তো হবে না। তার কোম্পানি যদি হয়, তার কোম্পানি তার মতন হবে। আর যার কোম্পানি অমুক নিকেতন, লক্ষ্মী ভান্ডার, জুয়েলার, তারটা তার মতন হবে। দুজনের জন্য কমিউনিকেশন কিন্তু আলাদা। সেইটা আমি সেখান থেকে বুঝে যাব যে আমি আমার টার্গেট অডিয়েন্সের পছন্দ অপছন্দ কোথায়, এবং আমি কোথায় কাজ করলে তার পছন্দ হবে। তিনি যখন কথা বলবেন আমার সঙ্গে মিটিংয়ে, ওখান থেকে আমি কিন্তু আমার ভোক্যাবস খুঁজে পাচ্ছি, আমার শ্রোতাদের ভোক্যাবস খুঁজে পাচ্ছি। তাহলে কিন্তু কোথাও না কোথাও গিয়ে সেই আলোর রিফ্লেকশনই গিয়ে পড়বে আমার চার হাত পায়ের পাশের হাতে, গাছে, ফার্নিচারে আর পাতায়। সেই কালারের রিফ্লেকশনই আমাকে কিন্তু ক্যানভাসে ধরতে হবে। অতএব আমি যদি চাই আমার মাথার মগজাস্ত্র যদি আমি একটু শান দিয়ে রাখি, তাহলে কিন্তু আমার কপির হিন্ট পর্যন্ত আমি সেখান থেকে পেয়ে যেতে পারি। দিস ইজ অলসো মানে আর্ট টু আন্ডারস্ট্যান্ড, মানে অ্যান্ড অবজার্ভ আদার্স। এটা একটা খুব বড় শিল্প। এটা খুব সুন্দর করে যদি করা যায়, হাতি ঘোড়া ব্যাপার নয়, কিন্তু মানুষকে অবজার্ভ করে কিছু জিনিস নোট ডাউন করা এটা হাতি ঘোড়া ব্যাপার নয়। এটা যদি করা যায় তাহলে কিন্তু সঠিক টার্গেট অডিয়েন্স সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে, এবং সাথে সাথেই কি হবে, আমি যাদেরকে যা বিক্রি করতে চাইছি বা যে কারণে আমি তাদের রিসার্চটা করলাম, তার মানে উদ্দেশ্যটা আমার সফল হবে। আমি সঠিক জিনিসটা তাদের কাছে পৌঁছে দেবো, যেটা তারা চাইছে সেটা বুঝতে পারবো। তো যার যত ভালো ডিপ লেভেলের রিসার্চ থাকবে, তার ওভারঅল আউটকামটাও ততটাই ফোকাসড হবে। বললি যে জ্ঞান বিভিন্ন ক্ষেত্রেই অল্প অল্প করে হলেও থাকা উচিত, একে অপরের সঙ্গে কোরিলেটেড। তোর পেছনেই তোর ব্যাকড্রপই সেটা রিফ্লেক্ট করে যে একজন ভালো আর্টিস্ট। পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি জানি ইউ আর আ ভেরি গুড ক্লে আর্টিস্ট। আর সেকেন্ড অফ অল, তুই থিয়েটারও করিস,
দুটো জিনিসই, প্লে আর্টিস্ট এবং থিয়েটার দুটোই খুব প্যাশনেটলি করিস। কিছুক্ষণ আগে আমাকে জিজ্ঞাসা করলি যে এর থেকে তুই মার্কেটিংও প্রচুর ইনসাইটফুল হেল্প পেয়েছিস। আমি জানতে চাইবো কোথা থেকে হঠাৎ করে ইন্টারেস্ট জন্মালো, এবং এখন অবধি তুই যে প্র্যাকটিসটা করিস অ্যাপার্ট ফ্রম ইউর রেগুলার ওয়ার্ক ইন আ ডিজিটাল এজেন্সি, এই দুটো স্ট্রিম মানে থিয়েটার এবং প্লে আর্ট কিভাবে ইন্সপায়ার করেছে তোর প্রেজেন্ট জব প্রোফাইল? ইন্টারেস্টের কথা যদি আমি বলি, তাহলে ছোটবেলা থেকে আগ্রহ অনেক কিছুর উপরই ছোটদের তৈরি হয়। আমার আগ্রহ তৈরি করে দিতে হয়নি এমন, মানে সব ছেলে মেয়ে যেমন ছবি টবি আঁকে, আমি এমনি ছবি আঁকতাম, শিখেছি অনেকের কাছে। কিন্তু ছোটবেলায় অত্যন্ত চঞ্চল হওয়ার কারণে, পার্টিকুলারলি কোনো একটা বিষয়কে ধরে নিয়ে সেটাকে রেখে, অনেক ছেলে মেয়ে সেটা পারে, আমি সেটা করিনি আর করতে চাইও নি হয়তো। পড়াশোনায় যে খুব কিছু পড়াশোনা করেছি ঠিক করে, খুব মন দিয়ে, তা নয়। আমি মোটামুটি পরীক্ষায় উতরে যাওয়ার মতন একটু একটু করতাম। পরীক্ষায় রেজাল্ট খুব একটা ভালো কখনোই করিনি, কাজ হয়ে যেত, এইটুকু করতাম আর কি। তাহলে কি করতাম, মানে দারুণ কোনো, মানে অনেক কিছু করেছি, খেলেছি, খেলা শিখেছি, মার্শাল আর্টস করেছি, তারপরে ছবি টুকটাক এঁকেছি, সাথে পড়াশোনা চলেছে। কিন্তু এমন কোনো চমক আমি দেখাইনি, বা দেখানোর কোনো উদ্দেশ্য বা ইচ্ছে কোনোটাই আমার মধ্যে দেখা যেত না, যা থেকে একটু বোঝা যায় যে এর অ্যাকচুয়ালি মানে প্ল্যানটা কি আগামী দিনে। পরে যেটা হলো, অভিনয় যে শিল্পটাকে, থিয়েটারটাকে, ওটা আমার আনএক্সপ্লোরড ছিল, ওটা ছবির হাত ধরেই এলো। আমি একটি জায়গায় বসে ছবি আঁকছি, কোন একটি মানে দক্ষিণ কলকাতার কোন একটি রাস্তায়। সেখানে মর্নিং ওয়াক করছিলেন একজন থিয়েটার আর্টিস্ট, যিনি কিনা তখন পরবর্তী ক্ষেত্রে ডিরেক্টর এবং অনেক সিনিয়র একজন মানুষ। উৎপল দত্তের ছাত্র ছিলেন তিনি দীর্ঘদিন, থিয়েটার নিয়েই পড়াশোনা করা, থিয়েটার নিয়েই কাজ করা একজন মানুষ। তিনি আমাকে বলেন যে আমি যদি তার নাটকে স্টেজ তৈরি করে দিতে পারি, তার কারণ আমি ছবি আঁকছি এবং ছবি আঁকি, তাহলে হয়তো পারতে পারি যদি আমার আগ্রহ থাকে। সেখান থেকে আমার তার কাছে পৌঁছানো, এবং স্টেজ গুলো পরে গৌণ হয়ে গেল এবং অভিনয়টাই প্রধান হয়ে উঠলো। তো তারপর থেকে বেশ কিছু শিল্প আরেকটা শিল্পে জন্ম দিল, জয়েন করেছি, কাজ করি, একটা শিল্পকে নিয়ে। সেখান থেকে বিভিন্ন থিয়েটার দলে আমি কাজ করেছি, এখনো করছি। ছবি আঁকাটার ক্ষেত্রে আমি বলবো ওটা খুব ইম্পর্টেন্ট। ছবি আঁকাটায় আমি যখন উচ্চ মাধ্যমিক দেব, বা এরকম 12-এর আমার কোনো একটা টেস্ট পরীক্ষা, যা থেকে উচ্চ মাধ্যমিকে দেবো কি দিতে পারবো না, আদৌ আমি এলিজিবল কিনা তার নির্ধারণ হবে, এই রকম পরীক্ষার সময় হঠাৎ করে যেভাবে ওষুধের রিয়াকশন হয় ইনজেকশনের পরে, ওইভাবে হঠাৎ করে কিছু মাস যাবত আমার ছবি আঁকার প্রতি একটা অসম্ভব ভালো লাগা তৈরি হলো। কি হলো, কেন হলো, কিচ্ছু জানি না, হঠাৎ করেই হলো, যেন ওটা হওয়ার ছিল এরকম একটা ব্যাপার। তারপরে প্রচুর খুঁজলাম কার কাছে এখন ছবি আঁকা শেখা যায়, কারণ ছবি আঁকা তো শিখতে হবে, আর এটা যে শিখতে হয় না, শিখে হয় না, সেটা আমি ছোটবেলায় বুঝেছিলাম। তো কার কাছে শিখবো? ততদিনে আমি তো আর শিশুটি নই, যথেষ্ট বড় হয়েছি, হাত পাগুলো বেড়ে গেছে। এবারে শিখতে গেলে তো কিছু মানে থাকা দরকার, মাল মেটেরিয়াল কোন একটা মানুষের মধ্যে, তাহলে শেখাবেন কেন একটা বড় ছেলেকে? কোনো একজন মাস্টার, তিনি কেন ট্রেনিং দেবেন, কেন মেন্টরশিপ তার আমি পাবো, টিউটোরিয়াল পাবো? তো সেরকম কিছু আমার মধ্যে তৈরি হয়েছে বা আমি করতে পেরেছি বলে আমার ধারণা নেই, ছিলও না। খুঁজে টুঁজে বেশ কয়েকজনের কাছে গেলাম, কাজ টাজ করে বুঝলাম যে না, আমি হয়তো তাদের যে রেঞ্জটা, শেখানোর রেঞ্জটা, সেটারও বাইরে অন্য কিছু চাইছি বা সেগুলো পেরিয়ে এসেছি। তারাও আমাকে সাজেস্ট করলেন যে আমরা অন্য কারোর কাছে সাজেস্ট করছি, তুমি সেখানে কাজ করতে পারো, তোমার এই লেভেলগুলো হয়তো সামহাও জানা আছে, নতুন কিছু খুব বেশি এখান থেকে আমি তোমাকে অফার করতে পারি না। তখন ধীরে ধীরে অনেক খোঁজাখুঁজির পরে আমি আমার গুরুর সান্নিধ্যে আসি, যার সান্নিধ্যে আমি অ্যাকচুয়ালি ক্লাস 9-এই এসেছিলাম। উনি আমাদের স্কুলের ছবি আঁকার শিক্ষক ছিলেন, কিন্তু ততদিনে আমি ক্লাস 11-12-এ উঠে গেছি এবং ছবি আঁকার ব্যাপারের মধ্যে আর ধারে কাছে আমি নেই। ক্লাস 11-এ হয়তো তখন। তো উনি তখন স্কুলে আমাদের জয়েন করেন। পরে কি অদ্ভুত ভাগ্যের একটা চক্র, দেখা গেল আমি ওনার কাছেই, ওনার সান্নিধ্যেই গেলাম, এবং গিয়ে আমার আফসোসই হলো যে আমি আগে তো আপনার কাছে আসতে পারিনি, এবং আমি জানিও না যে আপনি আমার মতন ছাত্রকে শেখান কিনা, যে কিনা কমপ্লিটলি অ্যামেচারিশ।
আপনি তো প্রফেশনাল আর্টিস্ট, এবং ছবি আঁকার মানে বিষয়টাকে শেখানো স্কুলে অ্যাজ এ টিচার, সেটা আপনার প্রফেশন শুধু নয়। আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে স্যার আপনি ফরেনেও আপনার এক্সিবিশন করেন, আপনি একজন গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে ডিগ্রি নেওয়া, তারপরে মাস্টার ডিগ্রি, তারপরে ইন্টারন্যাশনাল স্কলারশিপ পেয়ে বিদেশ থেকে কাজ শিখে আসা একজন শিল্পী। এখন আপনি মডেল নিয়ে কাজ করেন, এবং আপনার ছবি আঁকার জগৎটা আপনার দেশ বিদেশের যে কানেকশনস অনেকটা বড়। আমি একটা সামান্য মানে এই ঘরে বাচ্চা ছেলে মেয়েদের ছবি আঁকার মতন হয়তো আমার স্ট্যান্ডার্ড। আমি কি ঢুকতে পারি আপনার কাছে? এটা কি সম্ভব আদৌ? সম্ভব যদি হয় তাহলে কিভাবে? তো উনি আমাকে আমার কতগুলো ইনিশিয়াল কাজ নিয়ে, মানে ছবি নিয়ে আমাকে একদিন ওনার কাছে ডাকলেন, ওনার অফিসে, যেটা কিনা আমাদের মানে ওনার স্কুলেই আর কি। তা আমি আমার স্কুলে আবার গেলাম, উচ্চ মাধ্যমিক দিয়ে ফার্স্ট ইয়ারে তখন পড়ি। গিয়ে ওনার রুম আছে, ওনার রুমে আমি গেলাম, গিয়ে আমার কাজগুলো দেখালাম। দেখিয়ে উনি বললেন দেখে যে প্রথমে উনি জিজ্ঞেস করেছিলেন আমাকে ওভার ফোন যে আমার ছবি আঁকতে এখন কেন ভালো লাগছে হঠাৎ, এর স্পেসিফিক কারণ কি। তো উনি আমার সঙ্গে কথা বলেই বুঝেছিলেন যে স্পেসিফিক কোনো উদ্দেশ্য নিয়ে নয়। তখনও যদিও আমার 4 থেকে 5 বছর হাতে আছে গভর্নমেন্ট আর্ট কলেজের শিক্ষার যে রেজিম, তার মধ্যে ঢোকার এলিজিবিলিটি আমার আছে বয়স নিয়ে, শুধু পরীক্ষায় আমাকে কোয়ালিফাই করতে হবে। তো উনি আমার সঙ্গে কথা বলে বুঝলেন যে না, এরকম কোনো ইচ্ছে বা জায়গা আমার নেই যে আমি মানে আর্ট কলেজের ফিল্ডটাকে এক্সপ্লোর করে আমার পড়াশোনার মধ্যে নিয়ে ছবিটা আঁকবো, তা নয়। কারণ আমি ততদিনে সায়েন্স নিয়ে কলেজে পড়ি, গ্র্যাজুয়েশন করছি, তো আমার জুলজি আমার বিষয় ছিল। উনি এটুকু কথা বলে হয়তো বুঝলেন যে ছবিটা আমি আঁকতে চাইছি কোনো শর্ত ছাড়াই, কোনো গোল উদ্দেশ্য ছাড়াই। আমার আঁকতে Passion. ভালো লাগছে, আমি আঁকতে চাইছি, আমি আর একটু ভালো আঁকতে চাইছি। হ্যাঁ, এবং ছবি আঁকাটাকে এক্সপ্লোর করতে চাইছি। উনি ডাকলেন, উনি আমার কাজগুলো দেখলেন, দেখে বললেন ড্রয়িং গুলো হয়তো খুব খারাপ নয়, তো তুমি আমার স্টুডিওতে আসতে পারো। উনি স্টুডিওতে আসার জন্য আমাকে অনুমতি দিলেন, দিয়ে বললেন আমি থাকি অনেক দূরে কলকাতা শহর থেকে, তোমার পক্ষে কি কোনো এক সপ্তাহে প্রতিদিন আসা সম্ভব? ট্রেনের রাস্তা। তখন আমি বললাম আপনি যেখানেই থাকতেন আমি পৌঁছে যেতে পারি। আমার এতটাই এখন কাজের প্রতি আগ্রহ, আপনি সুযোগটা দিয়েছেন তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে। তো আমি আসতে পারি। তারপরে দীর্ঘদিন আমি স্যারের কাছে গেছি, যাই, কাজ করি। এখন ভার্চুয়ালি স্যারের সাথে আমার কাজ দেখাই। স্যারের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক দীর্ঘদিনের তৈরি হয়ে আছে, আত্মিক সম্পর্ক তো অবশ্যই। তো এখন আমি যে জায়গাটা একটু আভাস দিতে চাইছি সেটা হচ্ছে ছবি আঁকার জগৎটায় যখন আমি প্রথম ঢুকছি, তখন একটা অদ্ভুত পরিবর্তনের সম্মুখীন হয়েছিলাম, মানে পরিবর্তিত ছবির সম্মুখীন হয়েছিলাম। সেটা মানে এক্সপ্লেন করে একটু বলে দিই ছোট্ট কথায়। আমি আমার শিক্ষকের কাছে স্টুডিওতে কাজ করতে গিয়ে দেখলাম সেখানে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যারা কিনা ক্লাস 6, 7, 8-এ পড়ে, এমন যোগ্যতার সঙ্গে ছবি আঁকছে, এবং তাদের ছবিটা অন্যান্য আমার দেখা আর 5টা ছবির বা বইয়ের ছবি বা ওই বয়সের ছেলে বা আমার বয়সী ছেলে মেয়ের থেকে এতটাই আলাদা এবং এতটাই স্ট্রং, যেটা আমি এর আগে কোনো দিন দেখিনি। তখন আমি বুঝলাম যে অন্যান্য ছবি আঁকার জায়গাগুলোর সঙ্গে স্যারের ছবি আঁকার যে জায়গা, যে স্পেস, তার তফাৎ অনেকখানি। এবং আমি যে কিছুক্ষণ আগে বলছিলাম না, বা তুই বলছিলি চোখ তৈরি হওয়ার ব্যাপারটা, বা বোঝা যে কোনটা কোয়ালিটি নয়, ওইখানে প্রথম আমি বুঝলাম যে এটা একটা কোয়ালিটি, এই কোয়ালিটিটা কিন্তু আছে। এটা হচ্ছে ডিফারেন্স। এটা হচ্ছে সনাতন চিত্রশিল্পের যে সরকারি আর্ট কলেজ, যে চারুকলা শিল্পের যে স্টাইল বা যে অ্যাপ্রোচ, এইটা হচ্ছে সেটা। অন্যান্য ছবি চোখে ধরা পড়ছে না, এখন ভাবনাতেও আসছে না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডে এখানকার ছাত্রছাত্রীরা কাজ করে। আমি কি এই স্ট্যান্ডার্ডটা কি করে, মানে কত দিনে, যেমন একটা সাধারণ লেম্যানের মাথায় প্রশ্ন আসে আমার এটা করতে কত দিন লাগবে, কিন্তু স্বাভাবিকভাবে আমার শিক্ষককে তা জিজ্ঞেস করাটা আমার সমীচীন মনে হয়নি ওই সময়। সবে শিখতে শুরু করেছি। যাই হোক, এই মনের মধ্যেই প্রশ্নটা রেখে দিয়ে আমি জাস্ট নিজেকে ছেড়ে দিয়েছিলাম। অনেকক্ষণ ধরে, টানা 8-9 ঘন্টা ধরে সকালবেলা এসে স্যারের স্টুডিওতে থেকে ওখানেই খাওয়া দাওয়া করে, ওখানে ওটা কমিউন সিস্টেম, যেভাবে কমিউন থিয়েটার হয়, থাকা খাওয়া, এবং সেখানে সব ছাত্রছাত্রী নয়, যারা একদম প্রফেশনালি ডেডিকেটেডলি কাজটা করছে
সরকারি আর্ট কলেজে পড়ছে, চাকরিও করবে ছবি আঁকা নিয়ে, এক্সপ্লোরও করবে, বা কেউ কেউ শুধু ছবি আঁকবে, চাকরি করতে হবে ছবি এঁকে তা নয়, তাদের জন্য এই জায়গা। সুতরাং তাদের স্কিলটাও তো সেই লেভেলে তৈরি হতে হবে। তো তাদেরকে আমি প্রত্যেক মুহূর্তে নিজেদের তৈরি করতে দেখেছি, আমার শিক্ষককে তৈরি করতে দেখেছি, রাতের পর রাত থেকেছি, খেয়েছি, ওখানে ঘুমিয়েছি বা ঘুমোইনি, প্রচুর প্রচুর কাজ দেখেছি, প্রচুর মিশেছি মানুষজনের সঙ্গে। তো এইটা একটা যাপন, এই সময়টা আমি কাটিয়েছি। থিয়েটারেও আবার এটা ঠিক একই রকম ভাবে, শুধু মিডিয়ামটা আলাদা, ছবি আঁকাতেও কিন্তু এইভাবেই আমি করেছি। তো তখন আমি দেখলাম যে না, আমার যে জায়গাটা আমি এখন বিলং করি ছবি আঁকায়, এটা সত্যি আমি অনেক অনেক কিছু জানি না, বা কোয়ালিটির স্বাদটা কোনটা কোনটা যে কোয়ালিটি আমার তো এখনো সেটা দেখা হয়নি। এইগুলো কোয়ালিটি কাজ ছবি আঁকায়, এটা তো বড় কঠিন জিনিস। তো ধীরে 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 আমার শিক্ষক আমাকে হাত ধরে নিয়ে নিয়ে গিয়ে গিয়ে ওই পথগুলো ঘুরিয়ে চিনিয়ে এনেছেন। খুব বেশি উনি আমাকে টেকনিক্যালি যে শিখিয়েছেন, যেমনটা আর 5টা জায়গায় হয়, এটা দেখে এটা করে দাও, এটা করো, এই রং হবে, এটা এই রং হবে না, এটার সঙ্গে এই রং মেশাও, তাহলে ওই রং পাবে। ভুল রং মেশালাম, মাথায় একটা চাটি পড়লো, আবার ঠিক রং মেশাও। এরকম দেখে এসেছি আমি সাধারণত। এবং খুব বেশি করে যেটা দেখতাম, টেকনিক্যালিটির তো ভীষণ প্রয়োজন এই ধরনের স্কিল তৈরি করার পেছনে, কারণ ইটস অল অ্যাবাউট স্কিল। স্কিল না হলে কেউ একটা মানে ছবি আঁকাকে প্রফেশন হিসেবে নিয়ে সরকারি আর্ট কলেজে পড়তে পারে না, যদি না তার কোনো না কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপর স্কিল থাকে। সেটা হতে পারে সেরামিক্স, হতে পারে টেক্সটাইল, হতে পারে ইন্ডিয়ান পেইন্টিং বা স্কাল্পচার, বা অ্যাপ্লাইড গ্রাফিক ডিজাইনিং, যাই হোক। তো স্কিল খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ইন্টারভিউ ক্র্যাক করার সময়, পরীক্ষা দেওয়ার সময় স্কিল খুব ইম্পর্টেন্ট। তো এতখানি স্কিলের যেখানে চর্চা, সেখানে আমার স্যারকে আমি পুরোটা ভার্বালি করতে শুনেছি। টেকনিক্যালি দেখাতেন কম, যেটা দেখাতেন সেটা তো ইমেন্স দেখাতেন, এবং সেটা আমার মনে হতো যখন উনি দেখান, সেই হিতোপদেশে পড়তাম না, ছোটবেলায় শুনতাম যে ভালো কেউ কোনো উপদেশ দিলে বা গান গাইলে বা কিছু করলে, পারফর্ম করলে, সেটা যদি সেরকম হয়, বনের জন্তু জানোয়াররা, হরিণ, পাখি, অন্যান্য পশু সবাই ঘিরে দাঁড়িয়ে শুনতো রীতিমতো। আমার সেরকম একটা অ্যাম্বিয়েন্স মনে হতো যে উনি যখন কাজ দেখান, ওনার স্টুডিওটা ভীষণ সুন্দর, মানে কাভার্ড উইথ লাশ গ্রিনারি অ্যান্ড নেচার, বাঁশ গাছ, সুন্দর, খুব সুন্দর। এনভায়রনমেন্টই তো একটা আলাদা একটা অরা তৈরি করে। এনভায়রনমেন্ট খুব ইম্পর্টেন্ট জায়গা রাখে, এটা ওখানে গিয়ে আমি বুঝেছিলাম, এবং এটা মানে খুব চিন্তা ভাবনা করেই করা, খুব ইম্পর্টেন্ট জায়গা রাখে। ওয়াটার বডি খুব ইম্পর্টেন্ট জায়গা রাখে। যে অনেক ক্রিয়েটিভ এজেন্সিস অ্যাকচুয়ালি প্রথমে এনভায়রনমেন্ট তৈরি করে, একটা অফিস এনভায়রনমেন্ট তৈরি করে, তাতে দেখা গেছে যে প্রোডাক্টিভিটির কোশেন্ট বা প্রোডাক্টিভিটি রেশিও অনেক বেড়ে গেছে। মানে সেটা হয়তো নেটিভ ফর্ম থেকেই তারা ইন্সপিরেশন নিয়ে এখন তার মডার্ন স্ট্রাকচার গুলো তৈরি হচ্ছে, কিন্তু এটাতে রেজাল্ট পাওয়া গেছে ওভার দ্য টাইমস। হ্যাঁ, এটা হিউম্যান সাইকোলজিকে এফেক্ট করে, এবং সেটা তো মানে ক্রিয়েটিভিটি আর ছবি আঁকা যদি হয় তাহলে সেটা সব থেকে বেশি। তো সেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। উনি যখন ছবি আঁকা দেখাতেন তখন মনে হতো যে এর থেকে বেশি ভালো জিনিস বোধহয় পৃথিবীতে আর কিছু দেখার নেই। তো আর উনি যেটা আমার সব থেকে মানে ইউনিক লেগেছিল প্রথম দিকে, মানুষ ছবি আঁকা আমি তো দেখেছি এর আগে বই খুলে বা কোনো কিছু একটা দেখিয়ে দিয়ে, কোনো কিছু একটা এঁকে দিয়ে, এইভাবে ছবি আঁকাটা আমি ক্লাস বা ছবি আঁকার ক্লাসের সঙ্গে অভ্যস্ত ছিলাম। ছবি আঁকার যাপনটার সঙ্গে অভ্যস্ত ছিলাম না, যেখানে ছবি আঁকাটার সঙ্গে জড়িয়ে পেঁচিয়ে মিশে যাওয়ার একটা যে ব্যাপার, এটা আমি জানতাম না কিছু, যেভাবে হয় বা করা যায় বা শেখানো যায়। তো আমি দেখলাম ছবি আঁকার জন্য উনি আমাকে এমন এমন রাস্তাগুলো দিয়ে ঘুরিয়ে আনছেন, যেগুলোর মধ্যে দুঃখ, কষ্ট, আনন্দ, ভালোবাসা, রাগ, হিংসে, ঘেন্না, এই সবগুলো আছে। ছবি আঁকার জন্য বার্নিং ঘাটের আশেপাশে থেকে বসে, বার্নিং ঘাটের যে শূন্যতা, যে বিশাল ব্যাপার অথচ খুব শূন্যতা, একটা জঙ্গলের যে বিশাল দৈত্যাকার একটা মানে আয়তন বা সাইজ, অথচ জঙ্গল কখনো খুব এলোকুয়েন্ট, কখনো খুব নিস্তব্ধ। এই যে নেচারকে ফিল করা,
প্রত্যেকটা আলাদা আলাদা জায়গাকে ফিল করা, সেই জায়গার ভেতরের আনন্দ, তার ভেতরের হিউমার গুলোকে খুঁজে বার করা এবং সেটা ছবি আঁকায় অ্যাপ্লাই করা ফিলসফিক্যালি, তবে আসবে টেকনিক্যালি। এইগুলো বলেন, জানান। তখন আমার অবাক লেগেছিল যে ছবি আঁকতে গেলে এই আলোচনাগুলো করা প্রয়োজন হয়। এরকম নয় কিন্তু যে তুমি একটা জঙ্গলে বেড়াতে গেলে তুমি খুব পাতা দেখছো, পাতার সবুজ রং দেখছো, ভালো করে দেখে এসো, কিন্তু ভুলে যেও না ওই রংটা কিন্তু তোমাকে ছবিতে আঁকতে হবে, এটা নয় কিন্তু। জীবন দর্শন, একটা মানুষ যখন তার জীবনে নানান রকম এব অ্যান্ড ফ্লোজ এর মধ্যে দিয়ে যায়, আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যায়, তখন প্রত্যেকটা মানুষ জীবন থেকে কি কি শেখে। দুঃখ কষ্টর ইমোশন গুলোকে যেমন অভিনয় শিল্পে বিভিন্ন জায়গায় প্লেস করে দিয়ে সঠিক এক্সপ্রেশন বার করেন অভিনেতা অভিনেত্রীরা, ছবি আঁকায় কিন্তু ফিলিং এর জায়গাটাকে সেইভাবে ছবির মধ্যে ছুঁড়ে দেওয়া যায়। এটা একটা বিশেষ শিক্ষা। প্রফেশনালি ছবি আঁকার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তুমি ছবি আঁকলে তোমার ছবিগুলো যদি রিজিড হয়, কোনো কথা না বলে, তাহলে তো হবে না। তোমার ছবিতে কে কথা বলবে? তোমার শিল্প কথা বলবে। কিছু ক্ষেত্রে তুমি কথা বলবে, আর তুমি যদি কথা বলতে না জানো, আমি কথা বলতে বলছি মানে আমি এক্সপ্রেস করতে না জানো আর এক্সপ্রেশনটাকে বসাতে না জানো, তাহলে কি করে হবে? কারণ ছবি দেখলে দেখবি মানুষের ভালো লাগে কেন বা যন্ত্রণা হয় কেন, কারণ ছবিটা শুধুমাত্র কি আঁকা আছে সেটা দেখে আমি মানে বুঝে নিলাম যে এটা আঁকা আছে, মানে একটা কাঠ আঁকা আছে, মানে কাঠটা কাঠই আঁকা আছে। হ্যাঁ ঠিক আছে, তো মানে আমার কি কি একটা কাঠের আমি একটা পিস বা একটা কাঠের একটা বড় অংশ আমি দেখলাম ছবিতে আছে, আর কিছু নেই, আমার কি ফিল হবে ওখান থেকে? কিছুই না, একটা কাঠের টুকরো, আর কি। কিন্তু এখানে শেষ কথা নয়, কাঠের টুকরোর গায়ের আলোর যে খেলা, যে রং, তার শুষ্ক অবস্থা নাকি সিক্ত অবস্থা, সে কি ভেজা ভেজা সদ্য কেটে আনা কাঠের পিস, না অনেক পুরনো কাঠ যার ভেতর থেকে সমস্ত রূপ রস গন্ধ ইচ্ছে অ্যাসপিরেশন সব শুষে গেছে, একটা কাঠের সলিড টুকরো, শুষ্ক একটা কাঠ তাতে পরিণত হয়েছে। ও আমাকে যা বলে দেবে সেখান থেকে ও আমাকে ট্রাভেল করাবে, আর দেখে আমি ওখান থেকে নড়তে পারবো না, কারণ কাঠটা যে কাঠ, পাথরটা যে পাথর, পাতাটা যে পাতা, প্রত্যেকটা জিনিসের নিজের যে প্রপার্টি বা ধর্ম। মার্বেলের গা যতটা সুন্দর, যতটা মসৃণ, পাথরের অন্যান্য পাথরের গা ততটা নয়। কাঠের গা দেখলে ছবি আঁকায় বোঝা জানো যায় যে সেটা কাঠই। আর মানুষের তুমি যখন ফিগার তৈরি করছো, তখন মানুষের হাত পা গুলো দেখে যেন চামড়াটাকে ফিল করা যায়, তার ভেতরে যে নরম তুলতুলে ব্যাপারটা, কোন একটা পুরুষ বা কোন একটা নারীর চামড়ায় যে রক্ত মাংসের ব্যাপারটা, তার যে ভলিউম, সেটা যেন ছবির মধ্যে দিয়ে ধরা যায়। যেন আমি কাঠ আর পাথরের দুটো আলাদা আলাদা মূর্তি বা দুটো এক মূর্তি দেখে বলে দিতে পারি এটা কাঠ, এটা পাথর। আমি কিন্তু রং করা অবস্থা ছাড়ার কথাই বলছি, শুধু ড্রয়িং এ, শুধু পাতার ড্রয়িং এ আমি বলে দিতে পারি, তুমি ছুঁলেই বুঝতে মনে হবে যেন তুমি এটাকে ছুঁতে পারছো, ছুঁতে চাইছো। পাতার পেন্সিল ড্রয়িংটাও এমন হবে। এটার জন্য শুধু টেকনিক্যালিটি শিখলে হবে না, এটার জন্য একটা দর্শন আয়ত্ত করতে হবে, মনটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে বা রাখতে হবে যা থেকে আমার বিভিন্ন এক্সপ্রেশন, বিভিন্ন ছবি, তার ভেতরের ফিলিং, অনুভূতি শোষণ করার ক্ষমতা তৈরি হবে। একটা বড় বড় রিজার্ভার তৈরি করতে হবে মনের মধ্যে, একটা স্পঞ্জের মতন অবস্থা তৈরি করতে হবে মনের মধ্যে, যেটা অনবরত শোষণ করছে প্রচুর জিনিস, বিশ্ব ব্রহ্মাণ্ড শোষণ করে নিচ্ছে। আমি এর কিছু অংশ পাওয়ার সৌভাগ্য হয়েছে আমার, আর জানি না আমি কতটা এটাকে অ্যাপ্লাই করতে পারি, তবে আমি এটা এবং যেটা তোর কাজের মধ্যে সেটা রিফ্লেক্টেড হয়। মানে আমি তোকে কাজ করতে দেখেছি, সেখানের ভ্যালু আমি দেখেছি, বাট ব্যাকগ্রাউন্ডটা জানলে কি হয়, তার উৎসটা বা তার কারণটা আরো মানে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বোঝা যায়। তো এই সেশনটা তোর যা এই বিষয়ে জ্ঞান আছে বা তোর যা ইনসাইট আছে, সেটা যদি আমরা কন্টিনিউ করতে থাকি হয়তো চলতেই থাকবে। তার জন্য আমার এবং আমার দর্শকের রিকোয়েস্ট থাকবে যে পরবর্তীকালেও তোকে আমরা আমাদের এই শোতে পাবো, কারণ আজকে যে তুই সময়টা দিয়েছিস এর জন্য আমরা উই আর রিয়েলি অভিরূপ, তোর সঙ্গে কথা বলা, তোর সাথে কোনো সেশনে আসা, তোর নিজের যা এতদিনের এক্সপিরিয়েন্স, তোর যা এক্সপার্টিজ, তুই আমাকে এই চান্সটা দিয়েছিস তোর সঙ্গে কথা বলার, আর বিশেষ করে এই প্ল্যাটফর্মে, এই কনটেক্সটে, এটার জন্য আমি রিয়েলি মানে ইটস ওভারওয়েলমিং টু মি এন্ড আই এম প্রিভিলেজড
5টা কোয়েশ্চেন করবো তোকে, র্যাপিড ফায়ার, সেখানে তুই তোর ইনস্টিংক্ট থেকে তুই তো রিপ্লাই দিবি। ওকে, 5টা কোয়েশ্চেন। আমি চেষ্টা করবো। নাম্বার 1, গুরু বা মেন্টর বলতে তোর ধারণায় এক কথায় কি বলতে পারিস? যে তোমাকে আলো ছায়া চিনতে শেখাতে পারে। ওকে, ফ্যামিলি বা পরিবার? যে তোমাকে বা যা তোমাকে পরিপূর্ণতা দেয়, ওকে, ভালোবাসা দেয়। ডিজাইন বা ক্রিয়েটিভিটি? গোটাটাই একটা ইলিউশন। ওকে, তোর জীবনের সব থেকে সেরা মুহূর্ত? আমার পরীক্ষার কোনো রেজাল্ট বেরোনোর দিন আমার বাবা মার সঙ্গে। ওকে ওকে, ভেরি ইন্টারেস্টিং। কারণ আমি এখানে একটুখানি অ্যাড করি, একদম একটু করি তোর পারমিশন নিয়ে, যদি একদম বলার গিয়েছিলাম জানতেও চাই, বলেছি আমি জাস্ট তার তলায় ওই মানে সাব হেডিং এর মতন একটু লিখে দিতে চাই আর কি, যে পরীক্ষার কোনো ফলাফলের দিন আমার বাবা মার সঙ্গে শুনলে অনেকে ভাবতে পারেন যে তাদের দারুণ কোনো রেজাল্টের কোনো আনন্দ ঘন মুহূর্ত আমরা উপভোগ করছিলাম বা আবেগ ঘন মুহূর্ত উপভোগ করছিলাম। তা একদমই নয়, কারণ আমার পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে বোঝা যেত না তো যে আমি কৃতকার্য হব কি অকৃতকার্য হব। তাই আমি মানে একটা মানুষ যখন প্রচন্ড বিপদ আসছে আশঙ্কা করে 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 কিছুক্ষণ বাদে গিয়ে দেখে না বিপদটা সামহাও আসেনি, তখন যে ফিলিং হয়, তো আমি সেই রকম কোন একটা ফিলিং এর কথা বললাম, মনে রাখার মতন। বাহ বাহ, দারুণ। কন্টিনিউ। লাস্ট বাট নট দ্য লিস্ট, মাইক ওপিনিয়ন পডকাস্ট বা বাংলা পডকাস্ট তোর ধারণায় এক কথায় কিভাবে ডিফাইন করবি? হ্যাঁ, একটা বিরাট বড় একটা ইভলিউশন, যেখানে যেটায় খুব অল্প এফোর্টেই, অল্প খাটাখাটনিতেই এমন জায়গায় রিচ করা যাচ্ছে, এমন জায়গায় পৌঁছানো যাচ্ছে যেটা মানুষের জীবন পাল্টে দিতে পারে। এবং জীবন পাল্টে দিতে পারে আক্ষরিক অর্থেই তাই, জীবন পাল্টে দিতে পারে। কারণ আফটারঅল জীবন পাল্টে দেওয়ার মতন কিছু মেসেজ, কিছু চিন্তা ভাবনা, এটা তো একটা মানে ইগনাইট করার মতন ব্যাপার। এই পডকাস্ট যা এখনকার দিনে ফেসিলিটি আমরা পাচ্ছি, বা এই মিডিয়াম, এইটা একটা রেভলিউশন তৈরি করেছে, একটা বিরাট বড় রেভলিউশন, এটা একটা ইভলভিং ব্যাপার। তাই ইভলিউশন আমি বলবো, এটা সত্যিকারেরই একটা বিপ্লব, যেটা দিয়ে সত্যি মানুষের জীবন পাল্টে যাচ্ছে, and it has been proved. আর এই ধরনের প্ল্যাটফর্মে তোর মতন মানুষেরা যারা ফুল অফ ইনসাইট নিয়ে উজাড় করে দিতে পারে শোটাকে আরো অর্নামেন্ট করার জন্য, আরো হাইলাইট করার জন্য, সেটা আলাদা একটা অলংকার অ্যাড করে। তো তার জন্য আমরা খুবই থ্যাঙ্কফুল তোর এই সময়টা পাওয়ার জন্য। আমি আশায় থাকবো যে পরবর্তী সেশনটা তোর সঙ্গে আমরা কবে করতে পারি, কারণ কি বলতো, তোর মতন ব্যক্তিত্বের সঙ্গে একটা সেশনের লিমিট করাটার দৃষ্টতা আমার নেই। তাই আমি চাইবো যে আগামী আরো কয়েকটা সেশনে আমাদের অডিয়েন্সও চাইবে সমানভাবে, যাতে আরো পরবর্তী সেশন তোর সঙ্গে করা যায়, যেখানে এই টুকরো টুকরো অংশগুলোকেই আর একটু বিস্তারিত ভাবে আমরা জানতে আগ্রহী হব। বা যেতে যেতে তোকে আমি একটা রিকোয়েস্ট করতে পারি, আমাদের দর্শকের জন্য যারা ডিজিটাল এজেন্সির অ্যাসপিরেন্টস বা ক্রিয়েটিভ প্রোডাকশনের অ্যাসপিরেন্টস, আগামী দিনে তারা ক্যারিয়ার গড়তে চলেছে, তাদের জন্য কিছু সাজেস্টিভ লাইনস বা কিছু সাজেশনস, যেটা তোর মনে হয় তাদের ক্যারিয়ারে এই জিনিসগুলোকে মাথায় রাখলে পরে তারা খুব অনায়াসেই আগামী দিনে নিজের ফুটপ্রিন্ট রাখতে পারবে। শুধু ডিজিটাল ফিল্ডের কথা নয়, আমি আরেকটু ব্রডার অ্যাসপেক্টের কথাও বলবো, যেটা ডিজিটাল ফিল্ড কেন মানে গোটা অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেটা হচ্ছে যে কোনো প্রফেশনেই শুরু করার আগে, বিশেষ করে যেহেতু তুই বলছিস যে নতুন ছেলেমেয়েরা, আমাদের যারা ভাই বোনের মতন একদম জুনিয়র্স, তারা যখন ক্যারিয়ার শুরু করছে, তখন তাদের মধ্যে স্বাভাবিকভাবেই অ্যাম্বিগুইটিস থাকতে পারে। কিভাবে আমি প্রফেশনটায় শাইন করব আর কিভাবে ধরে থাকবো। এখন কুইকলি শাইন করাও খুব ইজি সেরকমও নয়, আবার শাইন যদি কেউ করে বা চট করে প্রশংসাও পায় যে হ্যাঁ তুমি যে কাজ করতে এসেছো
ডিজিটাল অ্যাডভার্টাইজিং এর ফিল্ডে কাজ করে তুমি সেই রকম একটা ডিজায়ার্ড পজিশন ধীরে ধীরে কিন্তু অ্যাচিভ করতে পারছো। কিন্তু ব্যাপার হচ্ছে সেটা তো এনাফ নয়, কারণ কোন মোড়ে আমাদের জন্য কি দাঁড়িয়ে আছে আমরা জানি না। বিশেষ করে ডিজিটাল অ্যাডভার্টাইজিং এমন একটা ফিল্ড যেখানে সবসময় ইভলভিং টেকনোলজির সঙ্গে আমাদের ডিল করতে হয়। তাই একটা কোপ উইথ করার ব্যাপার থাকে, সব সময় অ্যাডাপ্ট করার ব্যাপার থাকে। সেটাকে একটুখানি কনসেন্ট্রেট করে দেখা যে ঠিকঠাক টেকনোলজির সঙ্গে যদি অ্যাডাপ্টেশন না হয় তাহলে কিন্তু ক্রিয়েটিভিটি শুধু থাকলে একটু কাজে অসুবিধে হতে পারে। কারণ এই ফিল্ডটা বিশেষ করে ডিজিটাল অ্যাডভার্টাইজিং একটা ডাইনামিক ফিল্ড, তো এটা এটা ক্রিয়েটিভিটির সঙ্গে টেকনোলজির একটা অদ্ভুত সুন্দর অ্যামালগামেশন। এটার জন্য একটু প্রযুক্তিগতভাবে নিজেকে মোটামুটি কন্টেম্পোরারি লাগলে সুবিধে হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে অভিরূপ, যে কোনো প্রফেশনেই যখন কোনো ছেলে বা মেয়ে প্রবেশ করতে চায় বা করে, তখন একটা অদ্ভুত এক্সাইটমেন্ট তাদের মনে কাজ করে যে আমি একটা নতুন প্রফেশনে কাজ করতে শুরু করেছি, আমি এনজয় করছি, আমার ভালো লাগছে, এই তো আমি যেটা চাইছিলাম আমি সেই ধরনের কাজ শুরু করছি। সম্ভবত কারুর ক্ষেত্রে কয়েকদিন, কারুর ক্ষেত্রে কয়েক মাস, কারুর ক্ষেত্রে আবার কয়েক বছরও সেই এক্সাইটমেন্টটা থাকে। কিছু মানুষ এমন আছেন যাদের ক্ষেত্রে ওই কাজ করার এক্সাইটমেন্টটা বহু বহু বছর অব্দি লাস্ট করে। শোনা যায় তারা নাকি তাদের প্রফেশনে খুব শাইন করেন। তো আমি এটুকু বলতে চাইবো, যতটুকু আমি জানি বা শুনেছি, প্রথম দিন কোনো একটা প্রফেশনে স্টেপ করার সময়, প্রবেশ করার সময় একটা নতুন ছেলে বা মেয়ের মনের মধ্যে যে ধরনের এক্সাইটমেন্ট জমা হয়, তৈরি হয়, বেরিয়ে আসছে, প্রলিফারেশন হয়, সেই রকম এক্সাইটমেন্ট নিয়ে যদি গোটা বছরটা, গোটা ক্যারিয়ারের স্প্যানটা কাজ করা যায়, ওই এক্সাইটমেন্টটা মনের মধ্যে রাখা যায় যে আমি তো এই কাজটা চেয়েছিলাম করতে, এটা তো আমি করতে পারছি, তাহলে আমার মনে হয় সাকসেস খুব তাড়াতাড়ি আসে। আর আমার মনে হয় এখনকার ছেলেমেয়েরা মানে এনাফ স্মার্ট, তারা খুব তাড়াতাড়ি ডিজিটাল অ্যাডভার্টাইজিং ফিল্ডে যারা আসতে চাইছে তারা তার সঙ্গে কোপ উইথ করতে পারবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি বলে শেষ করব সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ারে টাকা পয়সা এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ হলেও সবসময় কিন্তু ওটা খুব বেশি ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম কথা জব স্যাটিসফ্যাকশন, দ্বিতীয় কথা আমি কোনো একটা পার্টিকুলার কাজে কি ভ্যালু অ্যাড করছি, আর সেই কাজটা কমপ্লিট করার পরে অ্যাপার্ট ফ্রম জব স্যাটিসফ্যাকশন আমি কোথায় একটু আক্ষেপ করছি বা কি শিখছি, এই জায়গাটা খুব জরুরি জায়গা। যে প্রফেশন, যে পেশা, যে কাজ শুধুমাত্র মানি ওরিয়েন্টেড, শুধু টাকা রোজগার করার জন্য করা, এবং যে মুহূর্তে আমার টাকার কোয়ান্টিটিটা আমি বুঝতে পারছি কম হচ্ছে, আমার কাজের কোয়ান্টিটি বেশি হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে আর কাজ করব না বা কাজ করতে চাইছি না বলে নিজেকে যে বেঁধে রাখা, এটা কখনোই কোনো একজন প্যাশনেট ছেলেমেয়ের মধ্যে, বিশেষ করে প্রথম দিকে তো নয়, আসতে পারে না বা আসে না। যে কোনো ফিল্ডে, বিশেষ করে এই অ্যাডভার্টাইজিং ফিল্ডে তো বটেই, কারণ এটা ক্রিয়েটিভ ফিল্ড, কোনো ক্লেরিক্যাল জব নয় যেখানে ব্রেন ওয়ার্ক বা ক্রিয়েটিভিটির মূল্য রয়েছে। তো আমার মনে হয় প্যাশনটাকে একটু ভালো করে ভাবনা চিন্তা করে পারসিউ করলে ভালো হয়। আর আর কিছু বলার নেই, কারণ ডিজিটাল অ্যাডভার্টাইজিং ফিল্ড ইটসেলফ একটা ডাইনামিক ফিল্ড। আমি আশা করব আমাদের যারা জুনিয়র ভাই বোনেরা, ছোট ছোট ছেলেমেয়েরা যারা কলেজ পাস আউট, ইউনিভার্সিটি পাস আউট বা কোনো কোর্স করে বেরোচ্ছে, তারা এরকম একটা ডাইনামিক ফিল্ড যেখানে গান বাজনা, নাটক, কবিতা, ছবি আঁকা, হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট, যে কোনো জায়গা থেকে ইন্টারেস্টেড ছেলেমেয়েরা এই ফিল্ডটা এক্সপ্লোর করতে পারে। এটা এমনই একটা ফিল্ড, এবং এটাই তো একটা ইউনিকনেস, কারণ কটা ফিল্ড নিজে এরকম ভাবে দুহাত খুলে এমব্রেস করে অন্য কোনো মানুষকে, যিনি তার একদম কোর জায়গা থেকে বিলং করেন না। তো এটাই আমার মনে হয় আমাদের পরের যে জেনারেশন, আরো ইয়াঙ্গার জেনারেশন, তারা ডিজিটাল অ্যাডভার্টাইজিং ফিল্ডটাকে আরো নতুন মাত্রায় নিয়ে যাবে, নতুন নতুন ইভলিউশন তৈরি করবে।